আমাদের নৈতিকতা সিচুয়েশন আছে, আজকে আমরা নৈতিকতা সিচুয়েশন করবো, ঠিক আছে? আপনারা নৈতিকতা সিচুয়েশন বেসিক ভিউ থেকে করতে পারেন। যে স্লাইড দেখে ক্লাস নেওয়া হচ্ছে, এটা হলো আমার লেখা। আমি এটা হ্যান্ড নোট বানাইছিলাম, ঠিক আছে? তো সেটাকে বই আকারে রূপ দেওয়া হয়েছে। আহ, টিটু ভাই, জাবর ভাই ওনারা হেল্প করছে আমাকে। তো এটা আমরা প্রোভাইড করতে পারবো না, যেহেতু এটা বাজারে আমরা পাবলিশ করব, ঠিক আছে? তো এই জন্য আমরা এটা প্রোভাইড করতে পারবো না, এটা দেখে আমি ক্লাস নিচ্ছি এখন। কিন্তু আপনারা বেসিক ভিউ থেকে পড়বেন বা অন্যান্য যে কোনো বই থেকে পড়তে পারেন, ঠিক আছে? সুশাসন নৈতিকতা আমাদের আগের ব্যাচে ক্লাস নেওয়া হয়েছিল একটা, সেই ক্লাসে পুরো ডিটেইলস আলোচনা করা হয়েছিল। ওই ক্লাসেরও অনেকেই হয়তো ক্লাসটা করেন নাই, তাদেরকেও আজকে ক্লাস করতে বলা হয়েছে। আর আপনাদের র্যাপিড ব্যাচে সুশাসন নৈতিকতার দুইটা সিলেবাস আছে আজকে, আর আরেকদিন আরেকটা। তো দুইটা মিলে আজকে আমি একটাই ক্লাস নিব, এবং সেই একটাই ক্লাসে সবকিছু বলে দিব, ডিটেইলস সব থাকবে। ওই দিনের ক্লাসটা হবে না। আমি কিন্তু আবার রিপিট করতেছি, দেখা যাবে ওই দিনের ক্লাসের দিন অনেকেই বলা বলা বলি করেন ক্লাস হবে না, ক্লাস হবে না। একটা ক্লাসেই আমি পুরো সিলেবাস, নৈতিকতা সিচুয়েশন 10 মার্কের সিলেবাসটা কমপ্লিট করে দেবো। তার কারণে ওই দিন আপনারা জাস্ট এই ক্লাসটা আবার দেখবেন। বুঝতে পারছি? ভাইয়া কালকে শুক্রবার পরীক্ষা ভাইয়া। আমি নৈতিকতা মূল্যবোধ না কালকে। বুঝাইতে পারছি? বললাম এতক্ষণ বুঝাইতে পারছি। ঠিক আছে, আপনাদের ক্লাস আজকেই কমপ্লিট ক্লাস হবে, এরপরে আর সুশাসন নৈতিকতার কোনো ক্লাস হবে না। আচ্ছা দেখেন, বিসিএস এ সুশাসন নৈতিকতা মূল্যবোধ, এই অংশের জন্য ভালো করে ক্লাসটা মনোযোগ দিয়ে শুনতে হবে। বিসিএস এর সিলেবাসের মধ্যে সবচাইতে সহজ সিলেবাসটাই, সবচেয়ে সহজ বিষয়ই হলো নৈতিকতা, সুশাসন এবং মূল্যবোধ। এইখানে আপনি তো ভালো করে যদি পড়েন, 10-এর মধ্যে 7-8 ইজিলি তুলতে পারবেন, ঠিক আছে? 7 থেকে 8 তুলতে পারবেন, যেটা এনাফ মার্ক। অনেকে এখানে কোনো কিছু দাগায় না, 0 মার্ক ক্যারি করে, দাগায় নামে টাচ করে না, ভুল হবে দেখে টাচ করে না। কিন্তু আপনি 7-8 তুলতে পারবেন, আর যদি ভালো করে পড়েন তাহলে আপনি 10-এর মধ্যে 9-10ও পাইতে পারেন। ডিপেন্ডস অন লাক, প্রশ্ন কতটুকু কমন আসছে। কিছু কিছু দুই একটা প্রশ্ন থাকে কখনো দেখা হয় নাই, আনকমন, ঠিক আছে? তবে বেশিরভাগ প্রশ্ন 7-8 তুলতে পারবেন। তো এই অংশে ভালো করতে গেলে প্রথম কাজ হলো বিসিএস এ 35তম থেকে 45তম, 46তম পর্যন্ত, ঠিক আছে? 35 থেকে 46তম পর্যন্ত নৈতিকতা সুশাসনের যে প্রশ্নগুলো আছে, সেই সব প্রশ্নগুলো ব্যাখ্যা সহ করে ফেলতে হবে। আমার এখানে দেওয়া আছে, যে প্রোভাইড করতে পারতেছি না, এই জন্য আমি আপনাদেরকে দিতে পারতেছি না। ঠিক আছে, দেখেন এখানে একটা টার্ম আছে, সেটা হলো বিসিএস এ বিগত প্রশ্ন সবচাইতে বেশিবার আসছে কোন প্রশ্নগুলো আসছে। দেখেন, সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে কোনটা? এই প্রশ্নটা দুইবার আসছে, 35তমতে, 45তমতে। সেটা হলো মত প্রকাশের স্বাধীনতা, ঠিক আছে? সুশাসনের ভিত্তি কি, এই প্রশ্ন আসে দুইবার, 43তম, 45তম। সুশাসনের ভিত্তি হলো আইনের শাসন। সুশাসন প্রত্যয় প্রথম উদ্ভাবক করছে কে? সেটা হলো বিশ্ব ব্যাংক। এই প্রশ্নটা আসছে 35তম, 45তম, ঠিক আছে? নৈতিকতা সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে কি বলা হয়? এটাকে বলা হয় শুদ্ধাচার। এই প্রশ্নটা আসছে 44তম, 45তম, পরপর দুইবার আসছে। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কয় পাশ করা হয়? 43তমতে আসছে, দেখেন 46তমতে এই প্রশ্নটা আসছে, ঠিক আছে? তারপর হলো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য উন্নয়নে সুশাসনের কোন দিকের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? এটা 35তমতে আসছে, 45তমতে আসছে, ঠিক আছে? এরকম অনেকগুলো প্রশ্ন আছে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে, ঠিক আছে? তার মানে কি বোঝা যাচ্ছে যে বিসিএস এর বিগত প্রশ্ন থেকে আপনি 2-3টা প্রশ্ন বহু কমন পাইতে পারেন, ঠিক আছে? 2-3টা, এমনকি 4টাও চলে আসতে পারে। বোঝা গেছে? এই জন্য বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো সব পড়ে ফেলতে হবে, A to Z সব ডিটেইলস পড়ে ফেলতে হবে। বুঝতে পারছি আমি? 35তম থেকে 46তম পর্যন্ত যদি ভালো করে না পড়েন তাহলে আপনি ধরা খাবেন, আমাদের তো কিছু করার নাই। আমাদের যেটা বলার দরকার সেটা বলতেছি। আচ্ছা, প্রথমে আসি হলো সুশাসন। আচ্ছা, সুশাসন বিষয়টা হচ্ছে, সু মানে হলো ভালো বা সু মানে হলো আপনার উত্তম, ঠিক আছে? ভালো বা উত্তম। আর শাসন মানে হলো শাসন। তাহলে উত্তম শাসন কি বলা হচ্ছে হলো সুশাসন। যে দেশে উত্তম শাসন, শাসনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করা হয়, সেই দেশেই হলো সুশাসন, নৈতিকতা, মূল্যবোধ সবকিছুই বিরাজ থাকে, ঠিক আছে? মানে আইনের শাসন, আইনের শাসন যে দেশে ঠিক আছে, সেই দেশে সবকিছুই কি, সবকিছু ঠিক আছে। বাংলাদেশে কি আইনের শাসন ঠিক আছে? ঠিক নাই। গরিব ঠিক মতো বিচার পায় না, বড় লোক যাদের ধরেন টাকা পয়সা আছে, লোক লোক আছে, ঠিক আছে, তারা দেখা যায় 2 নম্বরই করে পার পেয়ে যাচ্ছে। মানুষকে হত্যা করে, চুরি ডাকাতি করে, মানুষকে মেরে ধরে খেয়েও তারা কি করতেছে, ভাগ তেলে বের হয়ে যাচ্ছে।
আইনের যে ফাঁক ফোকর গুলো আছে সেদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু গরিব মানুষরা গরিবী, ওরা কোনো আইনের শাসন পাচ্ছে না, ঠিক আছে, ওরা আইনের সঠিক সমাধান পাচ্ছে না, যার কারণে দেশে এখনো বাংলাদেশে কোনো সুশাসন নাই। ঠিক আছে, যে দেশে সুশাসন ঠিক মতো থাকে না সেই দেশে কখনোই আহ, একটা ভালো রাষ্ট্র হয়ে উঠতে পারে না। ঠিক আছে, তো এই জিনিস সুশাসন হলো উত্তম শাসন। এই সুশাসন শব্দটা হলো গ্রিক শব্দ থেকে আসছে, গ্রিক শব্দ থেকে আসছে। এই শব্দ প্রত্যয়টা প্রথম ব্যবহার করতে হলো বিশ্ব ব্যাংক। ঠিক আছে, সুশাসন প্রত্যয়টি প্রথম ব্যবহার ও ব্যাখ্যা করে বিশ্ব ব্যাংক 1989 সালে। ঠিক আছে, জনগণ রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয়। ঠিক আছে, ঘনিষ্ঠ প্রত্যয় মানে কি? ঘনিষ্ঠ প্রত্যয় মানে সবার সাথে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। জনগণ, জনগণের সাথে রাষ্ট্র, রাষ্ট্রের সাথে প্রশাসন। ঠিক আছে, সবার সাথে যদি একটা সম্পর্ক বজায় রাখতে চাই তাহলে আমাদের সুশাসনকে ঠিক থাকতে হবে। সেই সেই প্রত্যয়টাই হলো সুশাসন। জনগণ রাষ্ট্র প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন। ঠিক আছে, এই কথাটা সাইন্টিস্টের মধ্যে আসছে, এই জিনিসটাই যে জনগণ রাষ্ট্র প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় দিয়ে সে অপশন দেওয়া হয়েছে, সেখানে অপশন হলো সুশাসন ছিল, ওটা হলো উত্তর। সুশাসন ধারণাটি গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। ঠিক আছে, যে দেশে গণতন্ত্র বিরাজ থাকবে সে দেশে অবশ্যই সুশাসনকে থাকতে হবে। ঠিক আছে, গণতান্ত্রিক ব্যবস্থার সাথে এটা কি একটা সঙ্গতিপূর্ণ। সুশাসনের অন্যতম বিষয় হলো কার্যকর অংশগ্রহণ। সুশাসন প্রতিষ্ঠার পাশে অন্যতম প্রধান বাধা হলো দারিদ্র্য। ঠিক আছে, অন্যতম প্রধান বাধা হলো, অন্যতম কিন্তু অন্যতম প্রধান বাধা হলো দারিদ্র্য, আর প্রধান প্রতিবন্ধকতা হলো দুর্নীতি। ঠিক আছে, তার মানে যেখানে দুর্নীতি থাকবে সেখানে কি থাকবে না? সুশাসন থাকবে না। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলো ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ক্ষমতা বিকেন্দ্রীকরণ মানে বোঝেন? ক্ষমতা বিকেন্দ্রীকরণ কি জিনিস? বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায়? দ্রুত উত্তর দিতে হবে, ভাই কেউ জানলে। নির্দিষ্ট কারো হাতে নিয়ে নেওয়া ক্ষমতাকে। না, এটা ক্ষমতা কেন্দ্রীভূত, বিকেন্দ্রীকরণ না। সেটাকে কেন্দ্রীকরণ করা, যে কোনো একজনের কেন্দ্রে নিয়ে আসা। বিকেন্দ্রীকরণ মানে কোনো নির্দিষ্ট কেন্দ্র থাকবে না। ঠিক আছে, যেমন বাংলাদেশের রাজধানী কোনটা? ঢাকা। এখন ঢাকাতেই কিন্তু দেখবেন যে যত ধরনের শিল্প প্রতিষ্ঠান আছে, বড় বড় শিল্প প্রতিষ্ঠান কিন্তু সব ঢাকাতেই। ঠিক আছে, যার কারণে কি হয়, সব বিভিন্ন অঞ্চলের গরিব মানুষ যারা আছে তারা কি করে ঢাকার দিকে কর্মসংস্থান খুঁজে বেড়ায়। ঠিক আছে, ঢাকাতে গিয়ে জব খুঁজে, জব শিখে বিভিন্ন ধরনের দেখবেন যে পোশাক কারখানাগুলো সব ঢাকাতে আছে, যার কারণে ঢাকাতে প্রচুর মানুষ যায়। ঢাকাতে স্থানীয় লোকজনের চাইতে ঢাকাতে অস্থায়ী লোকজন কিন্তু বেশি। গ্রাম অঞ্চলে যারা যায় তারা অনেক বেশি, যার কারণে ঢাকাতে প্রচুর লোকজন হওয়ার কারণে বস্তি তৈরি হয়েছে, একদম জ্যাম তৈরি হয়। দেখা যায় এত সকালবেলা এত জ্যাম হয়, কেন জ্যাম হয়? মানুষজন জবে যায়, তার কারণে দেখা যায় যে কেউ পোশাক কারখানাতে যাচ্ছে, কেউ শিল্প কারখানা যাচ্ছে, অনেক জ্যাম হয়। তো এই জিনিসটা যদি আমরা এই এই কারখানাগুলোকে যদি আমরা শুধু ঢাকার মধ্যে না রেখে যদি আমরা সেগুলো সবগুলো বিভাগে ছড়াই দিতে পারি। ঠিক আছে, রাজশাহী বিভাগে কিছু কারখানাকে সরে নিয়ে সেখানে রাজশাহী বিভাগে করলাম, কিছু কারখানাকে আমরা ধরেন ইয়েতে করলাম, শিল্প প্রতিষ্ঠানকে আমরা রংপুরে করলাম, কিছু খুলনাতে করলাম। এই যে জিনিসগুলোকে ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া, এটাই হলো বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, আর যখন এটাকে ক্ষমতাকে হয়, যখন এটা ক্ষমতা হয়, তখন সেটাকে বলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। বুঝতে পারছেন? তাহলে বোঝা গেছে আমি যেটা বললাম, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, সুশাসনের যে নীতি জি সংগঠনের ভাই, স্বাধীন, বুঝতে পারছি। এটা হলো অংশগ্রহণ। এই প্রশ্নটা 38 পৃষ্ঠাতে আসছে। সুশাসনের যে নীতি সংগঠন, সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করে? অংশগ্রহণ। স্বাধীনতা বলতেই বোঝায় যে আমি সেখানে, আমার সেখানে একটা অংশগ্রহণ থাকবে। যদি অংশগ্রহণ নাই থাকে বা অংশগ্রহণ করতেই না পারি, তাহলে সেখানে আর সুশাসন কি থাকবে? সুশাসনের পূর্ব শর্ত হলো আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা। ঠিক আছে, সুশাসনের পূর্ব শর্ত কিন্তু একটা দুইটা না, এরকম অনেকগুলো পূর্ব শর্ত আছে, আমরা দেখবো নিচে। আইনের শাসন বলতে বোঝায় ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা। ঠিক আছে, ব্যক্তির যে স্বাধীনতা আছে সে রক্ষা করা। মানবাধিকার নিশ্চিতকরণে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইনের শাসন। এটি রাষ্ট্রের সবচাইতে বৈধ এবং প্রয়োজনীয় উপকরণ এবং রক্ষা কবচ। সুশাসন প্রতিষ্ঠায় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাসন বিভাগ। ঠিক আছে, সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে সবচাইতে বেশি ভূমিকা পালন করবে কারা? শাসন বিভাগ। শাসন বিভাগ কি করে? আইন প্রণয়ন করে হলো আইন বিভাগ, আইন বাস্তবায়ন করে হলো শাসন বিভাগ। ঠিক আছে, আর আইনের তদারকি করে হলো বিচার বিভাগ, মানে আইন কেমন ঠিক মতো প্রয়োগ হচ্ছে কিনা, কিভাবে প্রয়োগ করতে হবে সেটা করে কে? বিচার বিভাগ। ঠিক আছে, আইন প্রণয়ন করতেছে হলো আইন বিভাগ, আর বাস্তবায়ন করে কারা? শাসন বিভাগ। ঠিক আছে, সেই শাসন বিভাগই হলো সুশাসন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা মাঠ পর্যায়ে কাজ করে, দেশ পরিচালনা করে, ঠিক আছে, তারাই হলো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশাসন কার্যকরের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে হলো রাজনৈতিক দল। ঠিক আছে, সব কার্যকরের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে কারা? রাজনৈতিক দল। বাংলাদেশ সুশাসনের ক্ষেত্রে দুর্নীতিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়েছে কে? বিশ্ব ব্যাংক। মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পর কি? পরিপূরক। পরিপূরক মানে একটার সাথে আরেকটা কি জড়িত, একটা ছাড়া একটা কখনো কল্পনা করা যাবে না। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট হয় বিচার বিভাগের স্বাধীনতার অভাবে।
ঠিক আছে, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট হবে কিভাবে যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে। এটা এমন বোঝা যাচ্ছে যে ন্যায় বিচার আমরা কোথায় পাই? ন্যায় বিচার আমরা বিচার বিভাগের কাছেই পাই। তো ন্যায় বিচারের সুযোগ তখনই নষ্ট হবে যখন বিচার বিভাগ ঠিক মতো কাজ করবে না। ঠিক আছে, তার স্বাধীনতা থাকবে, সে বায়াস থাকবে। ঠিক আছে, তাকে সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, নিরপেক্ষ থাকবে না, তখনই তো আমরা ন্যায় বিচার পাবো না। গণতন্ত্রকে সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে করে কারা? সুশাসন। যেখানে শিক্ষা ও শিক্ষা নেই এবং দুর্নীতি আছে সেখানে নেই কি? সুশাসন। যেখানে কোনো শিক্ষা নেই কিন্তু দুর্নীতি আছে, তার মানে কি সেখানে সুশাসন নেই। সুশাসন থাকতে গেলে সেখানে দুর্নীতি থাকা যাবে না। সুশাসনের জন্য মূল্যবোধের সবচেয়ে অপরিহার্য উপাদান হলো জবাবদিহিতা। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। ঠিক আছে, ব্যাপারটা এরকম। বিনিয়োগ বৃদ্ধি পায় কারণ বলতে এখানে বিদেশি বিনিয়োগ থাকতে পারে, দেশের বিনিয়োগও থাকতে পারে। ঠিক আছে, এখন অর্থনৈতিক অনেক ব্যাপার স্যাপার আছে, এখন এইসব ব্যাপারে আপনি আপনাকে গ্যারান্টি দিতে হবে যে আপনি এখানে বিনিয়োগ করলে আপনি এখান থেকে ঠিক মতো প্রফিটটা পাবেন। ঠিক আছে, আপনাকে এখানে ঠকানো হবে না বা আপনি এখানে কোনো ধোঁকাবাজির শিকার হবেন না। সেক্ষেত্রে মানুষ বিনিয়োগে অনেক আকৃষ্ট হয়। আকৃষ্ট হলে তখন বিনিয়োগটা বৃদ্ধি পায়। ঠিক আছে, যদি সিচুয়েশন থাকে, ধরেন কোনো একটা ঝামেলা হলো, তাহলে যদি দেশে যদি ঠিকমতো সিচুয়েশন থাকে, তাহলে সে তো তার ন্যায় বিচার পাবে। তাহলে সে যে বিনিয়োগটা করলো সেই বিনিয়োগটা সে ব্যাক পাবে। তাহলে সে একটা গ্যারান্টি পাচ্ছে, তাই না? যদি সিচুয়েশন না থাকে তাহলে সে সেই গ্যারান্টি পাচ্ছে না, সে তখন বিনিয়োগ করতে আকৃষ্ট হবে না। ঠিক আছে, আগ্রহ প্রকাশ করবে না যে আমার টাকাটা হয়তো মারা যেতে পারে। সেই জন্য সিচুয়েশন যখন প্রতিষ্ঠিত হবে অর্থনীতির ক্ষেত্রে তখন বিনিয়োগ বৃদ্ধি পাবে। এটা আসছে 40 নম্বর সিএসএ। আচ্ছা, এখন সিচুয়েশনের লক্ষ্য উদ্দেশ্য কি, মূল ভিত্তি কি, অন্তরায় কি, চালিকা শক্তি কি, চাবিকাঠি কি, মূল চাবিকাঠি কি, মূলনীতি কি। ঠিক আছে, এই সব এই টেবিলটা অনেক গুরুত্বপূর্ণ। বুঝা গেছে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে দেখেন কয়টা প্রশ্ন আসছে, 40 নম্বর আসছে, 43, 45 আসছে, 46 নম্বর আসছে, শুধুমাত্র এই চারটে এই টেবিল এই এটা থেকে। ঠিক আছে, টেবিলের মধ্যে থেকে। তো এইটা মাস্ট পড়ে ফেলতে হবে এটা। আচ্ছা, তারপর সুশাসনের বিভিন্ন সংজ্ঞা। ঠিক আছে, সুশাসনের বিভিন্ন প্রামাণ্য সংজ্ঞা আছে, যেগুলো বিভিন্ন ধরনের ইয়েরা দিছে। ধরেন বিশ্ব ব্যাংক হইতে পারে, কোনো ব্যক্তি হইতে পারে, ঠিক আছে, কোনো আহ, দার্শনিক হইতে পারে, বিভিন্ন ধরনের মানুষ সুশাসন সম্পর্কে সংজ্ঞা প্রদান করছে। তো সংজ্ঞাগুলো হলো কি অনেক বড় বড় সংজ্ঞা, তো দেখা যায় এত বড় সংজ্ঞা মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব না। তো আমরা কি করবো, কিওয়ার্ড মনে রাখবো। ঠিক আছে, কিওয়ার্ড মনে রাখবো। যেমন দেখেন, সুশাসন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে রাজনৈতিক কর্তৃত্ব ও প্রাতিষ্ঠানিক সম্পদ সমাজের সমস্যা ও চাহিদা পূরণে ব্যবহৃত হয়। এই সংজ্ঞাটা দিছে কে? বিশ্ব ব্যাংক দিচ্ছে। তাহলে যখন আমরা সংজ্ঞার মধ্যে দেখবো যে সমস্যা এবং চাহিদা এই জিনিসটা থাকবে, ঠিক আছে, সংজ্ঞার মধ্যে সমস্যা এবং চাহিদা এই জিনিসটা থাকবে, আপনাদের প্রথমত আগে সংজ্ঞাটা পড়ে ফেলতে হবে। পড়ে ফেলার পরে এই কিওয়ার্ডটা আপনি মার্ক করবেন। মার্ক করে পরীক্ষা যখন আসবে তখন আপনারা এই সেন্টেন্সটা খেয়াল করে ভালো করে দেখবেন যে এর মধ্যে সমস্যা চাহিদা আছে কিনা। এবং এবং এগুলো দেখবেন যে আমি পড়ছিলাম এরকম এরকম সংখ্যা তো বিশ্বব্যাংক দিয়ে থাকে, রাজনৈতিক কর্তৃত্ব এরকম কিছু একটা আছে, তেমন তখন সেটা কি বিশ্বব্যাংক দেখাইতে হবে। ঠিক আছে, সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক এবং সামাজিক সম্পদ ব্যবস্থা। ঠিক আছে, এই অর্থনৈতিক এবং সামাজিক সম্পদ ব্যবস্থা এখানে হলো কিওয়ার্ড। আপনি কিওয়ার্ডটা মনে রাখলে আপনি তখন দেখে যদি দেখেন যে এই কিওয়ার্ডটা বিশ্বব্যাংকের সাথে, তখন বিশ্বব্যাংক দাগে আসতে হবে। ঠিক আছে, তারপরে হলো উন্নয়ন কার্যাবলী পরিচালনা। ঠিক আছে, উন্নয়ন কার্যাবলী পরিচালনা, এটা হলো ইউএনডিপি। তবে আপনাকে মানে এইরকম থাকলে দেখা যাবে যে উন্নয়ন কার্যাবলী অন্য কারোর সাথে থাকতে পারে, সেক্ষেত্রে সে সংজ্ঞা অন্য কেউ দিতে পারে। তো আপনাকে পুরো সংজ্ঞাটা আগে ভালো করে পড়তে হবে, পড়ে তার মধ্যে থেকে আপনাকে কিওয়ার্ড বের করতে হবে। ঠিক আছে, যে আমি এই জিনিসটা শুধু মনে রাখবো, মনে রাখে এই এই সংজ্ঞাটা এটা দিচ্ছে। তাছাড়া দেখা যাবে যে একই উন্নয়ন কার্যাবলীতে অন্য অন্য কেউ সংজ্ঞায় অন্য কারো সংজ্ঞার মধ্যে থাকতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি বললেন ইউএনডিপি, বাসায় এসে দেখলেন আর এই সংজ্ঞা তো আরেকজন দিয়ে ফেলছে, তখন কিন্তু কনফিউশন হয়ে যাবে। সুশাসন না মাধ্যমেই নাগরিকগণ তাদের আগ্রহ আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে, অধিকার ভোগ করতে পারে, চাহিদা মেটাতে পারে। অধিকার ভোগ এবং চাহিদা মেটানো এই যখন থাকবে তখন হলো ইউএনডিপি। আচ্ছা, সুশাসন লক্ষ্য উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন। এটা বলছে কে? জাতিসংঘ বলছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। দেশের উন্নয়নের প্রতিটি স্তরে সুশাসন আবশ্যক, এটা বলছে হলো আইএমএফ। এটা কিন্তু খেয়াল করতে হবে, একটা হলো দেশের উন্নয়ন, একটা হলো রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়ন। দেশের উন্নয়ন বলছে আইএমএফ, আর রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়ন বলছে কে? মিশেল ক্যামডেসাস। পরীক্ষা যদি আমরা এটা দিয়ে দেই দেখা যাবে যে অনেকেই মিশেল ক্যামডেসাস দাগায় আসে বা অনেকে আইএমএফ দাগায় আসে। আপনাকে খেয়াল করতে হবে যে কি বলছে, দেশের উন্নয়ন বলছে না রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়ন বলছে। রাষ্ট্রের উন্নয়ন বললে ক্যামডেসাস, দেশের উন্নয়ন বললে আইএমএফ। তো এরকম অনেকগুলো সংজ্ঞা আছে, এগুলো কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড গুলো দেখে আপনাদেরকে হলো মনে রাখতে হবে। ঠিক আছে, একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগে যাবে, আমি জাস্ট ধরাই দিলাম। আপনারা যখন পড়বেন এগুলো অনেক সংজ্ঞা আছে, এগুলো শুধু কিওয়ার্ড দেখে দেখে মনে রাখবেন আর কি। আচ্ছা, সুশাসনের সংজ্ঞা প্রদান। ঠিক আছে, কে কখন কোন সালে সংজ্ঞা প্রদান করছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষা আসে।
বিশ্ব ব্যাংক সুশাসনের সঙ্গে প্রদান করছে হলো 1992 সালে, এডিবি করছে, এডিবি হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 95 সালে, আইএমএফ হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড করছে 96 সালে, জাতিসংঘ হলো 97 সালে। ঠিক আছে, ইউএনডিবি এর পরীক্ষা আসছে দেখেন, ইউএনডিবি 38তম বিএস আসছে, এটা করছে হলো 1997 সালে, আইডিএ করছে 98 সালে, এএফডিবি হলো 1999 সালে। ঠিক আছে, তো কারা কত সালে সুশাসনের সঙ্গে প্রদান করছে সবগুলো এখানে আছে, এগুলো বেসিক ভিউতে আছে এগুলো, তো এগুলো ওখান থেকে পড়ে নিবেন যে কে কত সালে সঙ্গে প্রদান করছে, সালটা পরীক্ষা আসবে। আচ্ছা, বিভিন্ন সংস্থার সুশাসন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ, ঠিক আছে, রিপোর্ট প্রকাশ করছে, যেমন বিশ্ব ব্যাংক প্রথম সুশাসন প্রত্যয়টি উদ্ভাবন করছে এবং ব্যাখ্যা করছে 1989 সালে। সুশাসন নিশ্চিত করতে হোয়াইট পেপার শ্বেতপত্র প্রকাশ করছে কে? ইসিসি। শাসন প্রক্রিয়া ও উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কারা? বিশ্ব ব্যাংক। ঠিক আছে, শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন এটা কিন্তু খেয়াল করতে হবে, দেখেন এখানে তিন চারটি সংজ্ঞা আছে যেগুলো একটু কনফ্লিক্টেড মনে হতে পারে, যেমন একটু কনফিউশন লাগতে পারে। শাসন প্রক্রিয়া ও উন্নয়ন, এটা বলছে হলো বিশ্ব ব্যাংক। শাসন ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন, ঠিক আছে, এখানে কিন্তু ক্রমবর্ধমান আছে, দেখেন ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন, তাহলে এই ক্রমবর্ধমান শব্দটা যখন থাকবে তখন সেটা হয়ে যাবে কি? জাতিসংঘ। ঠিক আছে, শুধু শাসন প্রক্রিয়া ও উন্নয়ন থাকলে বিশ্ব ব্যাংক, আর শাসন ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করছে কি? জাতিসংঘ। ঠিক আছে, তারপরে হলো স্থায়ী মানব উন্নয়ন শাসন। ঠিক আছে, যখন স্থায়ী মানব উন্নয়ন, এই যে স্থায়ী মানব যখন শব্দটা যখন থাকবে, স্থায়ী মানব, তখন সেটা হবে কি? ইউএনডিপি। ঠিক আছে, তো বুঝতে পারছেন এগুলো পড়তে হবে, পড়া লাগবে কেমনি, টেকনিক সহকারে পড়তে হবে। আপনি যদি কানার মতো মুখস্থ করেন তাহলে পরীক্ষার হলে দেখবেন যে আপনি কনফিউশন মনে হইতেছে, কি এটা কোনটা এটা কোনটা। এই কিওয়ার্ড গুলো যদি মনে রাখতে, যখন আমি দেখবো যে ক্রমবর্ধমান আছে তখনই আমি বুঝে ফেলবো যে জাতিসংঘ, যখন দেখবো যে আমি স্থায়ী মানব উন্নয়ন আছে তখন বুঝবো যে আমি ইউএনডিপি। ঠিক আছে, গভর্নমেন্ট অফ সাস্টেইনেবল হিউম্যান ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল যখন থাকবে, ঠিক আছে, টেকসই, তখনই আমি বুঝবো যে ইউএনডিপি বলছে। আচ্ছা, তারপর এডিবি বলছে হলো সাউন্ড ডেভেলপমেন্ট, যে সাউন্ড শব্দটা যখন থাকবে, সাউন্ড, তখন সেটা হয়ে যাবে কি? এডিবি। ঠিক আছে, এটা প্রকাশ করছে কত সালে? 1995 সালে। বিশ্ব ব্যাংক গভর্নেন্স, দ্য ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট, এখানে ওয়ার্ল্ড ব্যাংক সরাসরি বলাই আছে, তার মানে কি বিশ্ব ব্যাংকই হবে এটা। এটা 1994 সালে। ঠিক আছে, বিশ্ব ব্যাংকে যে এই যে 1994 সালে রিপোর্টটা প্রকাশ করছে, রিপোর্টে চারটে বিষয়কে তুলে ধরছে। কি কি বিষয়? সরকারি খাতের ব্যবস্থাপনা, দায়বদ্ধতা থাকতে হবে, জব দিয়ে থাকতে হবে, উন্নয়নের বৈধ কাঠামো হতে হবে। ঠিক আছে, আপনি উন্নয়ন করতেছেন, আপনার কাঠামোতে বৈধ, অবৈধ হওয়া যাবে না, এবং স্বচ্ছতা থাকতে হবে, এবং অবাধ তথ্য প্রবাহ, তথ্য প্রবাহের ক্ষেত্রে আপনি কোনো রেস্ট্রিক্টেড করে দিতে পারবেন না, আপনার তথ্য অবাধ হতে হবে। ঠিক আছে, সবাই সবার সবকিছু জানার একটা স্বাধীনতা আছে। আচ্ছা, তারপর সুশাসন উপাদান, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, বই থেকে পড়ে নিবেন কে কত কোনটা বলছে। অনেক জায়গায় দেখা যায় বিশ্ব ব্যাংকের অনেক বই হয়তো চারটে থাকতে পারে, বিশ্ব ব্যাংকের অনুযায়ী উপাদানও ছয়টা, সূচকও ছয়টা, তবে স্তম্ভ চারটা। ঠিক আছে, বিশ্ব ব্যাংক অনুযায়ী উপাদান ছয়টি, সূচক ছয়টি, শুধুমাত্র স্তম্ভ হলো চারটা। ঠিক আছে, অনেক বইতে বিশ্ব ব্যাংক অনুযায়ী সুশাসনের উপাদান হয়তো চারটে থাকতে পারে, ওটা ভুল আছে। বিশ্ব ব্যাংক অনুযায়ী সুশাসনের উপাদান হলো ছয়টা, সূচক হলো ছয়টা। কি কি উপাদান, ওগুলো পরীক্ষায় আসে না, ওগুলো চাইলে পড়তে পারেন, ওগুলো আসলে ইউজলেস, পরীক্ষায় ওগুলো আসবে না, অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, সুশাসনের সাথে সুশাসনের বিশ্ব ব্যাংকের উপাদানের সাথে ক্ষুদ্র নিগোষ্ঠীর কথা বলছে কে? ইউনেস্কো। তাহলে ক্ষুদ্র নিগোষ্ঠী যখনই আসবে তখনই সেটা ইউনেস্কো হবে। বিশ্ব ব্যাংকের মতে সুশাসন চারটি স্তম্ভের উপর অবস্থা, দেখছেন চারটি স্তম্ভ, এটা আসতে হলো 41 এবং 46 স্তম্ভতে। ঠিক আছে, বিশ্ব ব্যাংক সুশাসনের চারটি স্তম্ভের ঘোষণা দেয় কত সালে? 2000 সালে। স্তম্ভগুলো কি কি আমরা এখন স্তম্ভ দেখবো। স্তম্ভগুলো হলো দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ। ঠিক আছে, আইডিএ অনুযায়ী সুশাসনের উপাদান চারটা, কি কি? জবাবদিহিতা, স্বচ্ছতা, ভবিষ্যৎবাণী, অংশগ্রহণ। বিশ্ব ব্যাংক অনুযায়ী সুশাসনের 6টি উপাদান, এই যে কি কি উপাদান এখানে দেওয়া আছে, আপনি চাইলে পড়তে পারেন, এগুলো খুব একটা পরীক্ষা আসে না। তবে এভাবে আসতে পারে যদি নতুন কোনো প্রশ্ন, নতুন ভাবে প্রশ্ন সাজা আসতে পারে যে নিচের কোনটি বিশ্ব ব্যাংক অনুযায়ী সুশাসনের উপাদান নয়। দেখা গেল এখান থেকে তিনটা দিল, দিয়ে আইডিএ অনুযায়ী একটা দিয়ে দিল। ঠিক আছে, যেমন এর মধ্যে কিন্তু দেখেন ভবিষ্যৎবাণী কিন্তু নাই, এখানে কিন্তু ভবিষ্যৎবাণী আছে। ঠিক আছে, আচ্ছা, তারপর সুশাসনের পূর্ব শর্ত, এটা অনেক ইম্পর্টেন্ট। একটু আগে প্রথমের দিকে বলছিলাম যে পূর্ব শর্ত কিন্তু শুধু আইনের শাসন কিংবা মত প্রকাশের স্বাধীনতা নয়। ঠিক আছে, সুশাসনের পূর্ব শর্ত অনেকগুলো আছে। এখন 13টা এখানে পূর্ব শর্ত দেওয়া আছে, আপনি 13টাই পড়বেন, তবে এখানে কিছু টেকনিক আছে। টেকনিকটা হলো এই যে স্টার মার্ক দেওয়া আছে দেখেন তিনটা: আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন। ঠিক আছে, এইগুলো হলো পরীক্ষাতে আসছে। এখন অপশনে যদি আইনের শাসন থাকে, ঠিক আছে, ধরেন অপশনে আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক সামাজিক উন্নয়ন সবগুলোই আছে, তাহলে আপনি দাগাবেন আইনের শাসন। আইনের শাসন সবসময় 1 নম্বরে প্রায়োরিটি পাবে। ঠিক আছে, এটা সবসময় 1 নম্বরে থাকবে পুরো শর্ত অনুযায়ী, এটা থাকবে 1 নম্বরে, এই মত প্রকাশের স্বাধীনতা থাকবে হলো 2 নম্বরে। ঠিক আছে, আর এটা থাকবে হলো 3 নম্বরে। বুঝা গেছে?
তো অপশনে যদি এইভাবে থাকে যে নিচের কোনটি সুশাসন পূর্ব সত্য, ধরেন আইনি শাসন নাই, মত প্রকাশের স্বাধীনতা দেওয়া আছে, তাহলে তখন মত প্রকাশ স্বাধীনতা প্রায়োরিটি পাবে, ওটা তখন উত্তর হবে। যদি এরকম থাকে যে মত প্রকাশ স্বাধীনতাও নাই, স্বাধীন প্রচার মাধ্যম নাই, আইনি শাসন নাই, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন আছে, তখন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হবে। ঠিক আছে, উত্তর হবে তখন। বুঝতে পারছি? হ্যালো, বোঝা গেছে? জি ভাই, বোঝা গেছে। আচ্ছা, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য কি? নাগরিক কর্তব্য হলো নিয়মিত কর প্রদান করবে। নাগরিক, আমরা যেমন নাগরিক, আমরা কি করব? আমাদের কাজ হলো নিয়মিত কর প্রদান করা, ঠিক আছে, আইন মেনে চলা, জাতির শপথ রক্ষা করা, সংবিধান মেনে চলা, ঠিক আছে, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা, সন্তানদের শিক্ষাদান করা, এগুলা। এখান থেকে দেখেন, নিচের কোনটি সুশাসনের নাগরিকত্ব প্রতিষ্ঠায় নাগরিকত্ব বাৎসরিক পরীক্ষাতে 40তম আসে থাকে, নিয়মিত কর প্রদান করা। সুশাসনের অন্তরায় বা চ্যালেঞ্জ, দুর্নীতি হলো বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশ সুশাসনের প্রধান অন্তরায়। ঠিক আছে, অপশনে দুর্নীতি এবং দারিদ্র্য দুটাই থাকলে কিন্তু দুর্নীতি দাগাইতে হবে। যদি দুর্নীতি না থাকে তাহলে আপনি দারিদ্র্য দাগাইতে পারেন। যদি সরাসরি বলে দেয় যে বিশ্ব ব্যাংকের মতে কোনটা, তাহলে অবশ্যই দুর্নীতি হবে। এছাড়া আছে স্বজনপ্রীতিও হলো সুশাসনের অন্তরায়, একটা প্রধান অন্তরায়। জবাবদিহিতার অভাব অন্তরায় হয়, নিরপেক্ষ এবং শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি, ঠিক আছে, এইগুলো সুশাসনের অন্তরায়। ঠিক আছে, আপনাকে অপশন বিবেচনায় দাগাইতে হবে। আচ্ছা, সুশাসন এবং বাংলাদেশ, ঠিক আছে, সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সংবিধানের সংযোজিত অনুচ্ছেদ হলো ন্যায়পাল। বর্তমানে ন্যায়পাল সংযোজন করা হলেও ন্যায়পাল কিন্তু নাই। ঠিক আছে, ৭৭ নম্বর অনুচ্ছেদে আছে এটা। সুশাসন প্রতিষ্ঠায় সরকার যে ব্যবস্থা শক্তিশালী করে বিশেষ উদ্দেশ্য, সেটা হলো স্থায়ী সরকার প্রতিষ্ঠা। 59 থেকে 59 এবং 60 নম্বর অনুচ্ছেদে আছে এটা। সরকারি সেবা সহজীকরণের লক্ষ্যে চালু করা হয়েছে হলো ইউপিপি, ইউটিলিটি পেমেন্ট প্ল্যাটফর্ম। ঠিক আছে, এরকম কিছু জিনিস আছে, আপনারা এগুলো বই থেকে পড়ে নিয়েন। এই যে গ্রিভেন্স রেড্রেস সিস্টেম, এটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হলো যে অভিযোগ করা যায় এখানে, ঠিক আছে, এটা হলো জিআরএস সিস্টেম বলা হয় এটাকে। আপনি যদি রিটেন যখন পড়বেন তখন এগুলো বিস্তারিত পড়তে পারবেন। এগুলো বাংলাদেশ বিষয়গুলোর মধ্যে আছে, গ্রিভেন্স রেড্রেস সিস্টেম। ঠিক আছে, এটা হলো আপনার যে কেউ ধরেন যে অভিযোগ করতে পারে, ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে আপনি অভিযোগ করতে পারেন, সেটা আপনি চাকরিজীবী হন বা ইয়ে হন, অভিযোগ করতে পারেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আপনি সমাধান পাইতে পারেন। গ্রিভেন্স রেড্রেস সিস্টেম সেটা। সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন বিচার বিভাগের কথা বলা আছে 22 নম্বর অনুচ্ছেদে। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের গৃহীত পদক্ষেপ, দুর্নীতি দমন কমিশন গঠন করা। A2I, অ্যাসপায়ার টু ইনোভেট, এটু এর পূর্ণরূপ কি? অ্যাসপায়ার টু ইনোভেট। ঠিক আছে, এই যে প্রজেক্ট আছে। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ হলো স্মার্ট বাংলাদেশ। ঠিক আছে, 2041 সালের মধ্যে পরিপূর্ণতা পাবে। স্মার্ট বাংলাদেশের ভিত্তি চারটা: স্মার্ট গভর্নমেন্ট, এটা 47তম আসছিল, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট সিটিজেন। ঠিক আছে। আচ্ছা, এখানে অনেক কিছু প্রশ্ন প্র্যাকটিস করে আমরা বইতে অ্যাড করছি। আচ্ছা, তারপরে হলো নৈতিকতা, গেল, সুশাসন গেল, নৈতিকতা, নীতিবিদ্যা, দর্শন। এখন বিসিএস যে 10টা প্রশ্ন আসে, এই 10টা প্রশ্নের মধ্যে নৈতিকতা থেকে 2-3টা প্রশ্ন থাকে, সুশাসন থেকে সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, মূল্যবোধ থেকে 2-3টে থাকে। ঠিক আছে, দেখা যায় সুশাসন থেকে 3-4টা থাকতে পারে, বা দেখা যায় অন্য কোনো টপিক থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে, সুশাসনকে আপনাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে, সুশাসনকে প্রথমে প্রায়োরিটিতে রাখতে হবে। তারপরে আসবে নৈতিকতা, তারপরে আসবে হলো মূল্যবোধ। ঠিক আছে, কোনটাকে আপনি বেশি গুরুত্ব দিবেন? আচ্ছা, নৈতিকতা, নীতিবিদ্যা, দর্শন, আমরা এই চ্যাপ্টারটা পড়বো এখন। আচ্ছা, নৈতিকতা হলো মানুষের বিবেক থেকে যেটা আসলে আহ, জাগ্রত হয়, সেটা হলো নৈতিকতা। ঠিক আছে, নৈতিকতা মানুষের একটা সদ্গুণ। এই গুণ মানুষকে অন্যায় থেকে বিরত থেকে সৎ, সুন্দর, ন্যায়, আদর্শের পথে পরিচালিত করে। ঠিক আছে, মরালিটি শব্দটি ল্যাটিন শব্দ। ঠিক আছে, এটা একটি ল্যাটিন শব্দ, যার হলো ম্যাস বা মোলাল মোলালিটাস থেকে আসছে, যার অর্থ হলো সঠিক আচরণ বা চরিত্র। ভালো মন্দ বিচার করার ক্ষমতাই হলো নৈতিকতা। ঠিক আছে, আপনার ভালো মন্দ বিচার করতে পারতেছেন কিনা, এই বিচার করার যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতাই কি? নৈতিকতা। নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণার সমষ্টি, মানুষের বিবেক থেকে জাগ্রত হয় একটা মানসিক বিষয়। ঠিক আছে, মানুষের মানসিক আচরণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আমরা নৈতিকতা এবং মূল্যবোধের যে বেসিক পার্থক্যটা আছে ওটা আমরা একটু পরে দেখবো, যে আসলে আমরা কিভাবে এটাকে আইডেন্টিফাই করতে পারবো। যথাযথ, অযথাযথ এবং ভালো মন্দ পার্থক্যের ভিত্তিতে মানুষের আচরণের বিচার করে নৈতিকতা। ঠিক আছে, নৈতিকতার পরিধি কিন্তু আইনের চেয়েও বড়। ঠিক আছে, নৈতিক শক্তির প্রধান উপাদান কি? সততা এবং নিষ্ঠা। নৈতিক শক্তির প্রধান উপাদান কি? সততা ও নিষ্ঠা। নৈতিক ব্যক্তির আচার আচরণের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে হলো সৌজন্যবোধ। ঠিক আছে, নৈতিক শিক্ষার সূচনা হয় কোথায়? পরিবারে। নৈতিকতাকে লালন করে সমাজ। তাহলে সূচনা করতেছি আমরা পরিবারে, লালন করতেছি আমরা কোথায়? সমাজে। ঠিক আছে, পরিবারে বলতেছি কেন, কারণ মানুষ জন্মের পর থেকে তো সাধারণত পরিবারের সাথে বেড়ে ওঠে, তো প্রধান শিক্ষাটা ওইখান থেকে আসে। তারপরে আমরা সমাজের মধ্যে বিচরণ করি, আমরা বাইরে চলাফেরা করি, ঠিক আছে, সেখানে আমরা লালন করি, এটা বিভিন্ন জিনিস আমরা দেখি, আমরা অনেক জিনিস শিখি, সেটা আমরা সমাজে লালন করি। নৈতিকতাকে বলা হয় হলো মানব জীবনের নৈতিক আদর্শ। ঠিক আছে,
হ্যাঁ, কালকের এক্সামের মূল্যবোধ আছে, সবই আছে। সবই আছে, কিন্তু শুধু সংজ্ঞা টাইপের প্রশ্ন আছে, বেসিক প্রশ্ন আছে, ডিটেইলস নাই। ডিটেইলস আপনাদের পরের যে সিলেবাসটা থাকবে সেই দিনে আছে। কিন্তু আমি আজকে পুরোটাই আলোচনা করে দিচ্ছি, কারণ এই জিনিস আলাদা করে আলোচনা করার কিছু নাই, একবার আলোচনা করে দিচ্ছি, আপনারা ওই দিনও এই ক্লাসটাই দেখবেন। আচ্ছা, তারপরে হলো জনস্বাস্থ্য নৈতিকতা নিয়ে সংবিধান বলা আছে হলো 18 নম্বর অনুচ্ছেদে, ঠিক আছে। আচ্ছা, 18 নম্বর অনুচ্ছেদে বলা আছে নৈতিক শক্তির উপাদান, প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা, এছাড়া আরো কিছু উপাদান আছে, ন্যায়, নীতি, সহনশীলতা, সহমর্মিতা, ঠিক আছে, জবাবদিহি, আইনের শাসন, এগুলা। আচ্ছা, নৈতিকতা এবং মূল্যবোধের মধ্যে পার্থক্য এখন আমরা এখানে দেখবো, যে নৈতিকতা এবং মূল্যবোধের পার্থক্যটা আসলে কিভাবে হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই জিনিসটা ভালো করে এখানে ভালো করে শুনতে হবে, ঠিক আছে। ভালো করে না শুনলে এই জিনিসটা বুঝবেন না। নৈতিকতা হলো মানুষের যে বিবেকটা আছে, এই বিবেক থেকে জাগ্রত হয়, ঠিক আছে। ধরেন আপনি কোনো একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এখন ধরলেন দেখলেন যে কোনো একটা ছেলেকে ধরে মারতেছে, ঠিক আছে। রাস্তাতে কয়েকজন গুন্ডা পান্ডা মিলে একটা ছেলেকে মারতেছে। এখন আপনি ওই সময় রাস্তাতে হেঁটে যাচ্ছেন, এখন আপনি দেখলেন এটা, দেখে আপনার কাছে ভালো খারাপ দুইটাই মনে হতে পারে। আপনার কাছে মনে হতে পারে এই ছেলেকে কেন মারতেছে, এ কি কিছু করছে কিনা। দ্বিতীয়ত দ্বিতীয়ত মনে হতে পারে সে মনে হয় চোট্টর কিছু হতে পারে, সেজন্য মনে হয় তাকে মারতেছে। এখন আপনি যখন আপনি ভালো চিন্তাই করলেন, আপনি মনে করলেন যে না, সে ভালো ছেলে, তাকে ধরে খোঁজাখুঁজি মারতেছে, ঠিক আছে, আমি তাকে তাহলে বাঁচানোর চেষ্টা করি। এই যে আপনার মধ্যে একটা বিষয় জাগ্রত হইলো, তাকে বাঁচানোর জন্য যে একটা বিষয় অনুভূত করতেছে, অনুভূত হলো আপনার, ঠিক আছে, জাগ্রত হলো, আপনার বিবেকটা জেগে উঠলো, ঠিক আছে। রাস্তায় তারা অনেক মানুষ যাচ্ছে, কিন্তু কেউ সেটা খেয়াল করে নাই, আপনি সেটা খেয়াল করলেন। এই যে আপনার মধ্যে সেটা জেগে উঠলো, আপনার মধ্যে তাকে বাঁচানোর একটা অনুভূতি তৈরি হলো, এই জিনিসটা হচ্ছে নৈতিকতা, ঠিক আছে, এটা হলো নৈতিকতা। এখন আপনার অনুভূত হওয়ার পর আপনার মনে হলো যে না, আমার তাকে বাঁচানো দরকার, আপনি তাকে বাঁচাতে গেলেন, ঠিক আছে, আপনি তাকে বাঁচাতে গিয়ে তাকে বাঁচাইলেন। এই বাঁচানোটা হলো আপনার মূল্যবোধ, ঠিক আছে। তার মানে নৈতিকতা হলো আপনার ভিতর থেকে, আপনার বিবেক থেকে জাগ্রত হবে, আর মূল্যবোধ হলো আপনি যখন সেটা প্রয়োগ করবেন। বুঝতে পারছি আমি, নৈতিকতা হলো আপনার বিবেক থেকে জাগ্রত হবে, আর মূল্যবোধ হলো আপনি সেই জাগ্রত হওয়ার পর যখন আপনি সেটা বাস্তব প্রয়োগ ঘটাবেন, ঠিক আছে, সেটা হলো আমাদের মূল্যবোধ। বুঝা গেছে? স্ক্রিন শেয়ার হচ্ছেন নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে বুঝতে পারছেন মূল্যবোধ আর ইয়ে কি, নৈতিকতার মূল্যবোধটা কি, বুঝা গেছে? জি ভাই। এখন দেখেন, এখানে একটা প্রশ্ন আসছিল 44তম বিসিএস এ, যে গুণের মাধ্যমে মানুষ ভুল শুদ্ধ ন্যায় অন্যায়ের পার্থক্য নির্ধারণ করতে পারে। নির্ধারণ করতে পারে মানে কি, আপনি ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, ঠিক আছে, আপনি ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে এটা ভালো না খারাপ, এটা এক ধরনের প্রয়োগ, তখন সেটাকে বলি আমরা মূল্যবোধ। কিন্তু যখন যে গুণের মাধ্যমে মানুষের ভুল ও শুদ্ধ ন্যায় অন্যায়ের পার্থক্য অনুভূত হবে, আপনার জাস্ট বিবেকটা জাগ্রত হলো, সেটা হলো নৈতিকতা, ঠিক আছে। এটা কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে ভুল করা যাবে না। খেয়াল করতে হবে যে কি বলা আছে, নির্ধারণ বলা আছে না অনুভূত বলা আছে, জাগ্রত বলা আছে, ঠিক আছে। নৈতিকতা মানুষের নিধি থেকে জাগ্রত হয়, অনুভূতি সৃষ্টি করে। নিধি থেকে জাগ্রত অনুভূত হওয়ার পর বাস্তব প্রয়োগ হলো মূল্যবোধ, যা আমরা বাস্তবে নির্ধারণ করতে পারি, ঠিক আছে। নৈতিকতা এবং মূল্যবোধ অর্জনের প্রধান উৎস কিন্তু পরিবার। পরিবার হলো আমাদের প্রধান উৎস, আমরা পরিবারের সাথে বেড়ে উঠি, আমরা সেখানেই সবকিছু আমাদের জাগ্রত হয়, সেখানে আমরা প্রথম প্রয়োগ ঘটাই, ঠিক আছে। আমরা সবকিছু করি, তারপরে আমরা সমাজে আসি, সমাজে আসি, এটা আমরা লালন করি, সারা জীবন লালন করি, সেখানে আমরা মানুষের সাথে বসবাস করি আলাদাভাবে, ঠিক আছে। আচ্ছা, নৈতিকতা নিয়ে বিভিন্ন দার্শনিকের উক্তি আছে, যেমন মানুষের ভালো আচরণকে সদ্গুণ এবং খারাপ আচরণকে অনাচার হিসেবে আখ্যায়িত করছে কে? প্লেটো। ধর্ম, ঐতিহ্য ও মানব আচরণ, তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে, কে বলছে? জোনাথন হেইট। শুভর প্রতি অনুরাগ, অশুভের প্রতি বিরাগী হলো নৈতিকতা, কে বলছে? জিমুর, ঠিক আছে। বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তক কে? আরো জানি মাতাব্বর, এটা আসছে দেখেন কয়বার, 40 এবং 46 দুইবার আসছে, ঠিক আছে। এই কারণে নৈতিকতা, ঠিক আছে, খুব কিন্তু কঠিন বিষয় না, বিষয় কিন্তু কঠিন না, জিনিসগুলো সহজ, জাস্ট আপনাকে ধরতে হবে, বোঝা লাগবে। দর্শন, ফিলোসফি, সাধারণত দর্শন থেকে আগে কখনো প্রশ্ন আসে নাই, 46টার মধ্যে প্রথমবার প্রশ্ন আসছে। দর্শন হলো, এটা তো অনেকেই হয়তো ফিলোসফি স্টুডেন্ট থাকতে পারেন, ঠিক আছে। দর্শন মানে সাধারণত জ্ঞানের প্রতি অনুরাগকে বোঝানো হয়, ঠিক আছে, যুক্তি দিয়ে কোনো কিছু সমাধান করার চেষ্টা করা, ঠিক আছে। বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ দার্শনিক কাকে বলা হয়? অ্যারিস্টটল। এরিস্টটল না, সক্রেটিস। সক্রেটিস হলো দার্শনিকদের দার্শনিক। সক্রেটিসের স্টুডেন্ট কে ছিল? সক্রেটিস স্টুডেন্ট ছিল হলো প্লেটো, প্লেটো স্টুডেন্ট ছিল হলো অ্যারিস্টটল, অ্যারিস্টটল স্টুডেন্ট হলো হয় আলেকজান্ডার, ঠিক আছে।
তো দর্শনের সক্রেটিসের কিছু উক্তি আছে, যেমন হলো নলেজ ইজ ভার্চুয়াস, আমরা সেটা পরে আসবো, ঠিক আছে, যে উক্তিগুলোকে পরবর্তীতে প্লেটো চেঞ্জ করছে। প্লেটো নিজে কোনো উক্তি, নিজে থেকে কোনো উক্তি বলে নাই। প্লেটোর একটা বই ছিল, সে বইতে প্লেটো ছিল সক্রেটিসের স্টুডেন্ট। সে করছে কি, সে অনেক চালাক ছিল, প্লেটো ছিল অনেক চালাক, সক্রেটিস ছিল অনেক বোকা কিন্তু অনেক মেধাবী ছিল সে, ঠিক আছে, অনেক ট্যালেন্ট ছিল সক্রেটিস, কিন্তু সে ছিল হলো একটু বোকাশোকা টাইপের, ঠিক আছে, মানুষ তাকে বেঁচে খাইতো এরকম টাইপের, মানে প্লেটোর ছাত্র ছিল কিন্তু প্লেটো অনেক চালাক ছিল। সে করতো কি, সে করছিল কি, সক্রেটিস মারা যাওয়ার পর সক্রেটিসের অনেক যে উক্তিগুলো ছিল, যেহেতু সে ছাত্র ছিল, সে কাছ থেকে তার স্যারকে দেখছে, ঠিক আছে, তার গুরুকে দেখছে, যে সে কি এমন মানুষ, সে কি কি ধরনের কথাবার্তা বলে, ঠিক আছে, কাছ থেকে দেখছে, এগুলো অনেক মানুষ মানুষ জানতো না, যেটা প্লেটো জানতো। তো প্লেটো করছে চালাকি করে, করছে কি, সক্রেটিস মারা যাওয়ার পর তার বইতে সে ওগুলোকে একটু ঘুরে ঘুরে চেঞ্জ করে দিছে, ঠিক আছে। এখন মানুষ মনে করে এগুলো মনে হয় প্লেটোর উক্তি, আসলে ওগুলো প্লেটোর উক্তি না, উক্তি সব সক্রেটিসেরই, কিন্তু প্লেটো সেগুলো একটু চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। এইটা হলো বেসিক জিনিস, কিন্তু আমরা বুঝতে ভুল করি এটা। আচ্ছা, দর্শনের অর্থ হলো চক্ষু চাক্ষুষ প্রত্যক্ষণ বা দেখা নয়, বরং দর্শন মানে হলো সত্যকে দেখা এবং তত্ত্বকে দেখা এবং তার স্বরূপ উপলব্ধি করা। দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রবেশ, ঠিক আছে। ধর্ম একদিকে, বিজ্ঞান একদিকে, ধর্ম চলে গেলে বিশ্বাসের মাধ্যমে, বিজ্ঞান চলে গেলে যুক্তির মাধ্যমে। এর মাঝখানে যে অংশটা, যে প্রদেশটা, সেটা হলো কি, দর্শন। সেটা বলছে কি, বার্ট্রান্ড রাসেল বলছে, মানুষ হও এবং মরে বাঁচো এবং বাঁচার জন্য মরো। সেটা কে বলছে? জার্মান দার্শনিক বলছে, হেগেল। হেগেলের মতে পরমাত্মা বা পরমাত্মাই হলো একমাত্র, পরম সত্তাই হলো একমাত্র স্বনির্ভর সত্তা। আর জীবাত্মা বা জড়বস্তুর পরমাত্মাই, পরমাত্মারই খণ্ড প্রকাশ করে মাত্র, ঠিক আছে। পরমাত্মা হলো একমাত্র স্বনির্ভর সত্তা, যে নিজের উপর নিজে নির্ভর করে। আর জীবাত্মা বা জড়বস্তু হলো সেই পরমাত্মারই একমাত্র খণ্ড প্রকাশ মাত্র, ঠিক আছে। তো আপনারা এগুলো বিভিন্ন বই থেকে পড়তে পারেন, ইয়েতে বেসিক বইতে থাকতে পারে এগুলো। তারপর নীতিবিদ্যা। নীতিবিদ্যা হলো যে বিদ্যা মানুষের আচার আচরণ নীতিরীতি নিয়ে আলোচনা করে, সেগুলো হলো নীতিবিদ্যা, ঠিক আছে। মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করবে, অভ্যাস, রীতিনীতি নিয়ে আলোচনা করে, ঠিক আছে। নীতিবিদ্যা আলোচ্য বিষয় হলো সমাজে বসবাসকারী মানুষের আলোচনা। সমাজে যে মানুষ বসবাস করে, সে মানুষ কে কেমন নীতিবান, কে কেমন কাজকর্ম করতেছে, এগুলো আলোচনা করা, ঠিক আছে। মানুষের নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করাই হলো নীতিবিদ্যার আলোচ্য বিষয়। নীতিবাক্যের ভিত্তি হলো সমাজ। যেহেতু এর সমাজে বসবাসী মানুষজন মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করে, মূল্যায়ন করে, তো অবশ্যই এর ভিত্তিতে সমাজই হবে। মানুষের যে ক্রিয়া নীতিবিদদের আলোচ্য বিষয়, সেটা হলো ঐচ্ছিক ক্রিয়া, ঠিক আছে। ঐচ্ছিক ক্রিয়া মানে কি, যে ক্রিয়া অবশ্যই দরকার, যে ক্রিয়া ছাড়া হবে না। একটা আছে ঐচ্ছিক, একটা আছে অনৈচ্ছিক। ঐচ্ছিক মানে কি, নিজের ইচ্ছের মাধ্যমে, ইচ্ছে থেকে যে ক্রিয়াটা আসে। পরনীতিবিদ্যা, এর ইংরেজি বুঝি শব্দ হলো মেটা ইথিক্স, ঠিক আছে। পরনীতিবিদ্যার ইংরেজি শব্দ কি, মেটা ইথিক্স। আচ্ছা, উপযোগবাদ আমরা পরে, সদিচ্ছা আর সুখে পরিপূর্ণ, এটা বলছে কি, রুশো। এই যে সক্রেটিসের বিখ্যাত উক্তি হলো নো থেইসেলফ, মানে নিজেকে জানো, ঠিক আছে। এরকম অনেক উক্তি আছে সক্রেটিসের। নীতিশাস্ত্রের ধারণা রাজনৈতিক মতবাদ ছাড়া অসম্পূর্ণ, এবং নীতিশাস্ত্রের ধারণা প্রতিফলিত না হলে রাজনৈতিক মতবাদ অর্থহীন হয়ে যায়। এটা কে বলছে? আইভর ব্রাউন, ঠিক আছে। নৈতিক আচরণ বিধি, কোড অফ ইথিক্স। কোড অফ ইথিক্স বলতে কি বোঝায়, এই প্রশ্নটা 36তম আসছিল। কোড অফ ইথিক্স হলো মৌলিক মূল্যবোধ সংক্রান্ত বচন, বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড, দৈনিক কার্যকলাপ ত্বরান্বিতকরণে প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড, আচরণ বিধি, ঠিক আছে। এটা আপনারা ভালো করে একটু মুখস্থ করবেন, যে কোড অফ ইথিক্স বলতে পারে নৈতিক আচরণ বিধি বলতে কি বোঝায়, ঠিক আছে। তো এখন আমি নতুন লিঙ্ক দিচ্ছি, যে এখান থেকে মূল্যবোধ থেকে আমরা শুরু করব, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন ইয়েতে যাই, মূল্যবোধে আসি এখন আমরা, ঠিক আছে। আচ্ছা, মূল্যবোধ হলো সমাজ জীবনে মানুষের আচরণ পরিমাপ ও নিয়ন্ত্রণের অন্যতম মানদণ্ড হচ্ছে মূল্যবোধ বা ভ্যালুস। ভ্যালুস শব্দের উৎপত্তি করে থেকে, ল্যাটিন শব্দ ভ্যালেরিয়া থেকে, ঠিক আছে। অর্থাৎ সমাজ জীবনে মানুষের যে আচরণ আছে, আচরণ পরিমাপ করা, আচরণকে নিয়ন্ত্রণ করা, এই নিয়ন্ত্রণ করার মানদণ্ডই হলো মূল্যবোধ। আমরা তো একটাই বলে আসছি যে মানুষের ন্যায় অন্যায়, ভালো মন্দ, ভুল সঠিক, এগুলো যে পার্থক্য আমরা নির্ধারণ করতে পারি যার মাধ্যমে, যে গুণের মাধ্যমে, সেটা হলো মূল্যবোধ, ঠিক আছে। সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত সমষ্টিগত আচরণ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মূল্যবোধের মাধ্যমে। মূল্যবোধের শিক্ষা মানুষের মধ্যে সত্য, ন্যায় এবং সুন্দরের ধারণা জাগ্রত করে, ঠিক আছে। আচ্ছা, মূল্যবোধ হলো আচরণ পরিচালনাকারী মানদণ্ড, পরিচালনা নীতি ও মানদণ্ড, 35 এবং 40তম আসছে।
ঠিক আছে, মূল্যবোধ হলো মানুষের ন্যায় অন্যায় ভালো মন্দ ভুল সঠিক প্রভৃতির পার্থক্য নির্ধারণ করে। মূল্যবোধের চালিকা শক্তি কি? সংস্কৃতি। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসছে 40তম। দেখেন, মূল্যবোধের চালিকা শক্তি কি? সংস্কৃতি। মূল্যবোধ শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো সামাজিক অবক্ষয় রোধ করা। সমাজের যে অবক্ষয়গুলো আছে, ঠিক আছে, এই অবক্ষয়গুলোকে রোধ করা, সেটা হলো মূল্যবোধ শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য। আর ভালো কাজের জন্য মূল্যবোধকে ব্যবহার করব। শিক্ষার মূল উদ্দেশ্য হলো মূল্যবোধ অর্জন। মূল্যবোধ সুদৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। শিক্ষার মাধ্যমে আমরা এগুলোকে আরো কি ভালোভাবে আর অর্জন করতে পারি। ঠিক আছে। আচ্ছা, সরকারি সিদ্ধান্ত প্রণয়নে যে মূল্যবোধ গুরুত্বপূর্ণ নয় সেটা হলো সৃজনশীলতা। ঠিক আছে, সৃজনশীলতা হলো সরকারি সিদ্ধান্ত আমরা প্রণয়ন করতে যাচ্ছি, এই প্রণয়নের ক্ষেত্রে সৃজনশীলতা কোনো কাজ করে না। কেউ ধর নতুন কিছু ইনোভেশন দিল, নতুন কিছু একটা বললো যে আপনি করে, এটা আসলে কোনো কাজে লাগে না। ঠিক আছে, আপনাকে সঠিকভাবে যেটাই করে আপনি সঠিক প্রয়োগ করতে হবে। সৃজনশীলতা আসলে সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। মূল্যবোধ শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো সুনাগরিক হিসেবে গড়ে তোলা। রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী কে? নৈতিকতা এবং মূল্যবোধের অভাব। সমাজে যদি নৈতিকতা এবং মূল্যবোধের অভাব থাকে, তাহলে রাষ্ট্র এবং সমাজে দুর্নীতির যে প্রবণতা সবচেয়ে বেড়ে যাবে, অনেক বেশি হবে। আচ্ছা, মূল্যবোধের বা নৈতিক মূল্যবোধের প্রধান উৎস হলো ধর্ম। আমি কিন্তু আবার রিপিট করতেছি, এটা কিন্তু ধর্ম হবে। অনেক বইতে হয়তো নৈতিক মূল্য অনেক ভাবে থাকতে পারে যে, ঠিক আছে, নৈতিক মূল্যবোধ থাকতে পারে। ঠিক আছে, মূল্যবোধ বা নৈতিক মূল্যবোধের প্রধান উৎস থাকতে পারে হলো আপনার নৈতিক মূল্যবোধ। ঠিক আছে, বা অনেক কিছু থাকতে পারে, সমাজ থাকতে পারে বিভিন্ন বইতে। কিন্তু প্রধান প্রধান উৎস হলো ধর্ম। ঠিক আছে, ধর্ম কেন, আমি আপনাদেরকে রেফারেন্স, আমি এটা নিয়ে পোস্ট করছিলাম একদিন আমাদের যে পাবলিক গ্রুপ, আমাদের যে অফিসিয়াল যে পাবলিক গ্রুপটা আছে, ওই গ্রুপে আপনারা দেখেন, সার্চ দিলে পাবেন যে মূল্যবোধ বা নৈতিক মূল্য প্রধান উৎস ধর্ম। এটা আমি রেফারেন্স সহ পোস্ট করছিলাম। ঠিক আছে, মূল্যবোধের শিক্ষার প্রাথমিক উৎস যেখানে মূল্যবোধের বিকাশ ঘটে সেটা হলো পরিবার। মূল্যবোধ শিক্ষার প্রাতিষ্ঠানিক উৎস, প্রাতিষ্ঠানিক মানেই হলো বিদ্যালয়। ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয় হইতে পারে আপনার, হইতে পারে কলেজ, হইতে পারে ইউনিভার্সিটি, হইতে পারে। ঠিক আছে, প্রাতিষ্ঠানিক উৎস যেটা শিক্ষা প্রতিষ্ঠান। সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো আইনের শাসন, নৈতিকতা এবং সাম্য। ঠিক আছে, মূল্যবোধের প্রকারভেদ, মূল্যভেদ অনেক প্রকার হয়ে থাকে, অনেক প্রকার হইতে পারে। গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নাগরিকেরা নিজ নিজ অধিকার ভোগ করতে পারে এবং কর্তব্য সম্পাদনে তৎপর হয়। গণতান্ত্রিক মূল্যবোধ এক ধরনের মূল্যবোধ। ঠিক আছে, অনেক প্রকারভেদ আছে, যেমন গণতান্ত্রিক মূল্যবোধ আছে, ব্যক্তিগত মূল্যবোধ আছে, ঠিক আছে, তারপর আধুনিক মূল্যবোধ আছে। এরকম অনেক ধরনের মূল্যবোধ আছে। ঠিক আছে, তো সেই মূল্যবোধগুলোর মধ্যে কোনটা কোনো গুরুত্বপূর্ণ, এখানে সেগুলো সেগুলো আছে। সরকার রাষ্ট্র গোষ্ঠী কর্তৃক স্বীকৃত হলো গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ সরকার স্বীকৃতি দেয়, রাষ্ট্র স্বীকৃতি দেয়, গোষ্ঠী স্বীকৃতি, মানে তিনটাই স্বীকৃতি দিতে হলো গণতান্ত্রিক মূল্যবোধকে, সবার কাছে এটা গ্রহণযোগ্যতা পায়। গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি হলো উদারতাবাদ, পরমত সহিষ্ণুতা। গণতান্ত্রিক মূল্যবোধের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান কি? পরমত সহিষ্ণুতা। সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হলো পরমত সহিষ্ণুতা। ঠিক আছে, শ্রেষ্ঠ গণতান্ত্রিক মূল্যবোধ হলো সহনশীলতা। শ্রেষ্ঠ গণতান্ত্রিক মূল্যবোধ। আর সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হলো পরমত সহিষ্ণুতা। শ্রেষ্ঠ গণতান্ত্রিক ভাই, মূল্যবোধ হলো, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে যদি অপশন দুইটাই থাকে আমরা কোনটা দিব? উদারতাবাদ আর পরমত সহিংসতা, আমরা কোনটা দিব যদি দুইটাই দেওয়া থাকে অপশনের মধ্যে? এই দুইটা দেওয়া থাকে, দুইটা থাকার কথা না, দুইটার মিনিং প্রায় কাছাকাছি। তো আপনারা যদি এরকম থাকে, পরমত সহিষ্ণুতা দেখায়েন। গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি যদি এরকম থাকে, দেখতে হবে যে আসলে অপশনে কিরকম করে আসে। যদি একসাথে থাকার কথা নয়, কারণ দুইটার মিনিং কাছাকাছি তো। উদারতাবাদ এবং পরমত সহিষ্ণুতা অনেকটা প্রায় সিমিলার, তো একসাথে থাকার কথা না। ঠিক আছে, আধুনিক বিশ্বে আচ্ছা ভাই। সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় হলো ব্যক্তিগত মূল্যবোধকে। ঠিক আছে, আধুনিক বিশ্ব সবচাইতে বেশি, বর্তমান যে বিশ্ব আছে, এই বিশ্ব সবচাইতে বেশি গুরুত্ব দেয় হলো ব্যক্তিগত মূল্য। আমাদের যে নিজস্ব মূল্যবোধ আছে, এটাকে সবচাইতে বেশি গুরুত্ব দেয়, কারণ আমাদের নিজস্ব যে দৃষ্টিভঙ্গি আছে, নিজস্ব যে আচার আচরণ আছে, এটাই সবচেয়ে বেশি ভ্যারি করে। ঠিক আছে, একটা মানুষের মনুষ্যত্ব সবচেয়ে বড় জিনিস। একজন ব্যক্তি সহনশীলতা শিক্ষা লাভ করে ব্যক্তিগত মূল্যবোধ থেকে। ঠিক আছে, আপনি কতটা সহনশীল, আমি কতটা সহনশীল, সে তার নিজের মূল্যবোধ থেকে এটা লাভ করে। সমাজের পরিবর্তনশীলতা হলো আধুনিক মূল্যবোধ। ঠিক আছে, সমাজ যে বর্তমানে পরিবর্তনশীল হচ্ছে, এটা হলো আধুনিক মূল্যবোধের মধ্যে পড়ে। বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি ভালোবাসা, সততা ও ন্যায়পরায়ণতা হলো সার্বজনীন এবং সামাজিক মূল্যবোধ। ঠিক আছে, এগুলো হলো মূল্যবোধের প্রকারভেদ। এখন মূল্যবোধ অনেক সংজ্ঞা আছে। সামাজিক মূল্যবোধ হলো মানদণ্ড, সেটা হলো H.M. জনসন। ঠিক আছে, এগুলো হলো, এগুলো বিষয়টা হলো যে আপনার কিওয়ার্ড দেখে মনে রাখা। ঠিক আছে, সংজ্ঞা তো অনেক আছে, আমি সংজ্ঞা বলে শেষ করতে পারবো না। আপনাদের এগুলো কিওয়ার্ড দেখে দেখে প্রথমে আগে সংজ্ঞা পড়বেন, 2-3 বার পরে তারপর এর মধ্যে থেকে কিওয়ার্ড বার করবেন। আমারটাই পড়তে হবে এমন না, আপনারা আপনাদের মতো করে কিওয়ার্ড বার করে সেটা পড়বেন। ঠিক আছে। আচ্ছা, মূল্যবোধের বৈশিষ্ট্য এখানে আছে: পরিবর্তনশীলতা, নৈতিকতা, নৈতিক প্রাধান্য, নির্দিষ্টতা, বিভিন্নতা, ঠিক আছে, আপেক্ষিকতা,
ঠিক আছে, ওই মূল্যবোধ ব্যাপারটা কিন্তু যে আবেগিকতা, আবেগিকতা কেন? কারণ মূল্যবোধ হলো একটা সাপেক্ষে অনেক সময় চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে। ঠিক আছে, আপনি সিচুয়েশন অনুযায়ী আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে পারে, এই জন্য এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীলতা, আবেগিকতা, বৈচিত্র্যময়তা। ঠিক আছে। আচ্ছা, মূল্যবোধের ভিত্তি এবং উপাদান। মূল্যবোধের ভিত্তির মধ্যে আছে নীতি, ঔচিত্যবোধ, শৃঙ্খলাবোধ, আইনের শাসন, আর অনেকগুলো আছে। ঠিক আছে, আমাদের চিরন্তন মূল্যবোধ হলো সত্য এবং ন্যায়। ঠিক আছে, আমাদের চিরন্তন মূল্যবোধ কি? সত্য এবং ন্যায়। মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো নীতি এবং ঔচিত্যবোধ। এগুলো আপনাকে অপশন খেয়াল করতে হবে। ঠিক আছে, একটু আগে আমরা পড়ে আসলাম হলো গণতান্ত্রিক মূল্যবোধ, আর এখানে বললাম হলো শুধু মূল্যবোধের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো নীতি এবং ঔচিত্যবোধ। এখন অপশনে যদি আমি নীতি এবং ঔচিত্যবোধ দেই কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ না দেই, তাহলে কিন্তু আবার কনফিউশন লাগতে পারে। এই জন্য খেয়াল করতে হবে যে এটা শুধু মূল্যবোধ, এটা গণতান্ত্রিক মূল্যবোধ বা অন্য কোনো ব্যক্তিগত আধুনিক কোনো মূল্যবোধ না। ওভারঅল যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধের গুরুত্বপূর্ণ উপাদান হলো নীতি এবং ঔচিত্যবোধ। ঠিক আছে। ওকে, এখন আমরা আসি হলো জাতীয় শুদ্ধাচার কৌশল। জাতীয় শুদ্ধাচার কৌশল তো মনে হয় আপনারা অনেক নাম শুনছেন এগুলা। সেটা হলো যে একজন উম, মানে সরকারি একজন কর্মচারী, ঠিক আছে, কর্মচারী বা কর্মকর্তা, ঠিক আছে, রাষ্ট্রে যারা কাজ করে তাদের যে আচরণ আছে, তারা তারা তাদের কর্মে সৎ থাকবে, দায়িত্ব পালন করবে সঠিকভাবে। ঠিক আছে, কোনো ধরনের দুর্নীতি করবে না, এই জিনিসটাই হলো শুদ্ধাচার। ঠিক আছে, মোট কথা হলো তার কর্মের প্রতি, তার কাজের প্রতি সে নিষ্ঠাবান থাকবে, সৎ থাকবে। ঠিক আছে, দায়িত্বশীল থাকবে, কোনো ধরনের কোনো দুর্নীতি করবে না, কোনো প্রশ্রয় দিবে না। ঠিক আছে, ধরেন কেউ একটা প্রজেক্ট নিয়ে গেছে, সেই প্রজেক্টের মধ্যে এখন ঝামেলা আছে, এখন যদি বলে স্যার আপনাকে আমি 1 কোটি টাকা দিয়েছি, আপনি এটা পাস করে দেন, তার মানে কি? আপনি যদি সেটা পাস করে দেন তার মানে আপনার তো সে তাহলে শুদ্ধাচার তো আপনার সঠিক হলো না। ঠিক আছে, তা আপনি যদি পাস না, আপনি যদি বলেন না, আমি কাজ দেখবো, আপনার কাজ কতটুকু আমি ফাইল চেক করবো, যদি দেখি যে আপনার কাজ ঠিক আছে তাহলে আমি সেটা আপনি পাস করে দেবো, আমাকে কোনো টাকা দিতে হবে না। ঠিক আছে, তার মানে কি? আপনি সঠিকভাবে আপনার দায়িত্ব পালন করতেছেন, এই জিনিসটাই হলো শুদ্ধাচার। ঠিক আছে, শুদ্ধাচার বলতে নৈতিকতা এবং সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে বোঝায়। ঠিক আছে, এটা 44 এবং 45তমতে আসছে। দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, দুর্নীতি দমন কমিশন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ বিভাগ জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করছে কবে? 2012 সালে 18ই অক্টোবর। তাহলে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন হয়েছে কবে? 2012 সালের 18ই অক্টোবর। ঠিক আছে, সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন ভূমিকা আছে। আচ্ছা, এগুলো যেমন গুরুত্বপূর্ণ, এগুলো আপনি পড়তে পারেন, রিডিং করতে পারেন বই থেকে। ঠিক আছে, যে সুশাসন 3 প্রকার হয়ে থাকে: ব্যক্তি পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে। ঠিক আছে। আচ্ছা, 2017 সালের 6ই এপ্রিল জারি করা হয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা 2017। ঠিক আছে, এখানে বলা হয় সোনার বাংলা গড়ার প্রত্যয় জাতীয় শুদ্ধাচার কৌশল শিরোনামে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এই শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে কৌশল প্রণয়ন করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কেউ যদি ভালো কাজ করে তাহলে তাকে, কেউ যদি সৎ থাকে, কতটা সৎ থাকলো তার উপর তাকে পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, সেটাই হলো আপনার এই শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা। আচ্ছা, এখানে অনেক তথ্য আছে, এগুলো তেমন ইম্পর্টেন্ট। যেমন এখানে একটা আছে, সেটা হলো কর্মকৌশল বলে একটা, পরিকল্পনা বলে একটা টার্ম আছে, সেটা হলো আহ, এই শুদ্ধাচার প্রণয়নের লক্ষ্যে কিছু কর্মপরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য 3টা টার্ম আছে, একটা হলো স্বল্প মেয়াদী, একটা হলো মধ্যমেয়াদী, একটা আছে হলো দীর্ঘমেয়াদী। ঠিক আছে, স্বল্প মেয়াদ বলতে বোঝায় 1 বছরের মধ্যে, মধ্যমেয়াদ বলতে বোঝায় 3 বছরের মধ্যে, দীর্ঘমেয়াদ বলতে বোঝায় হলো 5 বছরের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, শুদ্ধাচার কৌশলে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান। ঠিক আছে, শুদ্ধাচার কৌশলে এর আওতাভুক্ত কোন কোন প্রতিষ্ঠান হবে? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে কি কি আছে? নির্বাহী বিভাগ, জনপ্রশাসন, সংসদ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়। ঠিক আছে, এগুলো আছে। অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে আছে রাজনৈতিক দল, বেসরকারি খাতের শিল্প, খাতের শিল্প, এনজিও। ঠিক আছে, সুশীল সমাজ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, এগুলো আছে। আচ্ছা, বিগত 3 বছর 9 মাসে সরকার এতটি কিছু কিছু আইন কানুন প্রণয়ন করছে। সেই আইন কানুনের মধ্যে আছে হলো সন্ত্রাস বিরোধী আইন 2009, পরীক্ষা আসতে পারে যে সন্ত্রাস বিরোধী আইন কত সালে প্রণয়ন করা হয়েছে? 2009 সালে। তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে কত সালে? 2009 সালে। ঠিক আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 9 সালে। ঠিক আছে, মানি লন্ডারিং আইন হলো 2012 সালে। এটা অলরেডি 35তমতে আসছিল, এটা 45তমতে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আসছিল। মানি লন্ডারিং প্রতিরোধ আইন কত সালে পাশ করা হয়, প্রণয়ন করা হয়? 2012 সালে। ঠিক আছে, এগুলো আপনারা পড়বেন যে কোন আইন কত সালে, বিভিন্ন বইতে এগুলো আছে, এগুলো সব বইতে কম বেশি থাকে। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন, ইউএনসিএসি, ইউনাইটেড নেশন কনভেনশন এগেনস্ট করাপশন। ঠিক আছে, 2003 সালের 31শে অক্টোবর ইউএন সাধারণ পরিষদে গৃহীত হয় এবং 2005 সালের 14ই ডিসেম্বর এর কার্যকর করা হয়। বাংলাদেশ সহ মোট সদস্য 1 সপ্তাহ।
পরীক্ষায় আসে যে জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম কি? ইউএনসিএসি। ইউএনসিএসি মানে হলো ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট কারাপশন। বাংলাদেশ জাতিসংঘের অনুসমর্থনকারী দেশ। ঠিক আছে, দুর্নীতি নির্মূলের জন্য ফৌজদারি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। মোটামুটি এই প্রথম 3-4টা তথ্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে এটা, যে কনভেনশনের নাম কি, কত সালে হয়েছে, কার্যকর হয়েছে কত সালে, বাংলাদেশ সহ মোট সদস্য কতটা। ঠিক আছে, এবার হলো দুদক, দুর্নীতি দমন কমিশন। এটা গঠিত হয়েছে হলো 23 ফেব্রুয়ারি 2004 সালে। একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনের সমন্বয়ে মোট 3জন সদস্য নিয়ে দুদক গঠিত হয়েছে। দুদক হলো 3জন সদস্য আছে। রাষ্ট্রপতি 3জন কমিশনের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করে, ধারা 7 অনুযায়ী 5 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়। ঠিক আছে, দুদকের চেয়ারম্যান এবং কমিশনের মাধ্যমে কমিশনার যথাক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকের সমান মর্যাদা এবং সুযোগ সুবিধা ভোগ করে। তাহলে দুদকের যে চেয়ারম্যান আছে, সেই চেয়ারম্যান সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ আছে, সেই আপিল বিভাগের যে বিচারক আছে, সেই বিচারকের সমান মর্যাদা পাবে। আর কমিশনার যে আছে, সে হলো হাইকোর্ট বিভাগের বিচারকের সমান মর্যাদা পাবে। সুপ্রিম কোর্ট বলে বাংলাদেশে ফিজিক্যালি কোনো কোর্ট আছে? সুপ্রিম কোর্ট বলে বাংলাদেশে ফিজিক্যালি কোনো কোর্ট আছে নাকি? কেউ রেসপন্স করেন ভাইয়া, তাড়াতাড়ি শেষ করে দিব। ভাই নাই। তাহলে কি আছে? আমরা সুপ্রিম কোর্ট বলতে সুপ্রিম কোর্ট আসলে কি চাই? বিচারাধীন প্রক্রিয়ার জটিল বিষয়গুলো সম্ভবত যখন সলভ করা হয় রাষ্ট্রীয়ভাবে, সেটা কি সুপ্রিম কোর্টের আওতায় পড়ে, মানে ফিজিক্যালি কোনো ধরনের কক্ষ বা রুম ব্যবহার না করার পরেও? আসলে এরকমই, কিন্তু সুপ্রিম কোর্ট বলে আসলে ফিজিক্যালি কোনো কোর্ট নাই। ঠিক আছে, সুপ্রিম কোর্ট আসলে দুইটা স্তর নিয়ে বিভক্ত। ঠিক আছে, সুপ্রিম কোর্ট দুইটা স্তরে বিভক্ত। একটা নিম্ন স্তরের নাম হলো হাইকোর্ট বিভাগ, উচ্চ স্তরের নাম হলো আপিল বিভাগ। আপিল ঠিক বিভাগ। আছে, হ্যাঁ। আপনি ধরেন যে হাইকোর্ট কোনো একটা রায় দিল, ঠিক আছে, ধরেন হাইকোর্ট কোনো একটা রায় দিল, আপনি সেই রায়ের এগেইনস্টে আপিল করতে পারেন। আপিল করতে গেলে আপনাকে আপিল বিভাগের আশ্রয় নিতে হবে, আপনাকে আপিল বিভাগে যাইতে হবে। ঠিক আছে, আবার এমনও হয় যে আপিল বিভাগে একটা রায় দেয়, সেক্ষেত্রে আপনি আবার আপিল করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আপিল বিভাগে যাইতে হবে আবার। ঠিক আছে, এই দুইটা মিলেই হলো সুপ্রিম কোর্ট। আমরা বলছি সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্ট বলে ফিজিক্যালি আসলে কোনো কোর্ট নাই। সব ধরনের জিনিস হাইকোর্ট রায় দেয় আর আপিল বিভাগে সে নিষ্পত্তি হয়। ঠিক আছে, সুপ্রিম কোর্ট বলে আসলে কোনো কোর্ট কিছু নাই, ফিজিক্যালি কিছু নাই। ওটা আসলে দুইটাকে একত্র করে একটা নাম দেওয়া হয় সুপ্রিম কোর্ট। দুদকে সরাসরি যদি অভিযোগ জানানো যায়, তাহলে অভিযোগ জানানোর নাম্বার হলো 106। 106 কল দিলে আমরা সরাসরি দুদকে অভিযোগ জানাতে পারি যে আমার চোখের সামনে এখানে দুর্নীতি হচ্ছে, আপনারা একটু কমপ্লেন লিখে নেন, বা আপনারা একটু সরজমিনে এসে একটু চেক করেন। আপনি কমপ্লেন করতে পারেন, সেটা হটলাইন নাম্বার হলো 106। এছাড়াও দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়ে করে প্রণীত আইন হচ্ছে 1860 সালের প্রণীত দণ্ডবিধি আইন, 2018 সালে প্রণীত সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা। ঠিক আছে, এটা হলো 44 আসছিল, যে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করে কোন কোন আইন প্রণয়ন করা হয়েছে, সেটা হলো 60 সালে আর 2018 সালে। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশ তথ্য অধিকার আইন। তথ্য অধিকার আইন প্রথম চালিত হয়েছে হলো সুইডেনে, প্রথম চালু হয় সুইডেনে। বাংলাদেশে আসা 2009 সালের 29শে মার্চ। তারিখটা কিন্তু গুরুত্বপূর্ণ, তারিখ সব পড়বেন। কার্যকর হয় 1 জুলাই 2009 সাল থেকে। ঠিক আছে, আর বাকিগুলো তেমন এগুলো ইম্পর্টেন্ট না। এই যে ধারাগুলো পড়তে পারেন। তথ্য অধিকার আইন অনুসারে তথ্য পাওয়ার অধিকার কি অধিকার? এটা হলো মানুষের মৌলিক অধিকার। তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক অধিকার। এই জন্যই আমরা দেখছিলাম যে সুশাসনের ক্ষেত্রে দেখছিলাম যে জাতিসংঘ যখন যে 4টা ইয়ের কথা বলছে, সেখানে কিন্তু বলছিল অবাধ তথ্য প্রবাহ। ঠিক আছে, সরি, বিশ্ব ব্যাংক অবাধ তথ্য প্রবাহ, তার মানে কি? এই তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক অধিকার, আমরা সেটাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারি না। ঠিক আছে, মানুষের তথ্য জানার অধিকার আছে। তথ্য সুরক্ষা আইন বা ডিজিটাল নিরাপত্তা আইন সরকার ঘোষণা করছে 2018 সালে। ঠিক আছে, এটা গেল মোটামুটি হলো ভাই একটা প্রশ্ন আপনার। ছিল, হ্যাঁ, ডিজিটাল নিরাপত্তা আইনটাকে মনে হয় মডিফাই করছে মনে হয়, যে হ্যাঁ, হ্যাঁ, বর্তমান মডিফাই করছে অন্তর্বর্তীকালীন 2000, সরকার। এটাকে সাইবার নিরাপত্তা আইন হিসেবে করা হয়েছে 2023 সালে। এটা সাইবার আপনারা যখন নিরাপত্তা আইন, রিটেন সাইবার করবেন তখন নিরাপত্তা। এগুলো করতে পারবেন। পরবর্তীতে মডিফাই করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। রিটেনের সময় এগুলো করবেন, বিস্তারিত এখন তো দরকার নাই। এখন মোটামুটি ওইভাবে আসবে না। যখন রিটেন করবেন তখন রিটেন এগুলো ডিটেলস করতে হবে, ধারা সহ করতে হয়। আচ্ছা, অধ্যায় আইন, আইন, রাষ্ট্র এবং গণতন্ত্র। এগুলোতে খুব বেশি প্রশ্ন আসে না, খুব কম প্রশ্ন আসে। আমি একটু দেখে দিই। আপনার বই থেকে পড়লে খালি একটু হালকা পাতে পড়বেন। সেটা হলো আইন কি? আইন হলো রাষ্ট্র সমাজ কর্তৃক স্বীকৃত প্রথা। ঠিক আছে, একটা পদ্ধতি বা একটা নিয়ম, যার মাধ্যমে কোনো মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা হয়, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, কেউ যদি আইন ভঙ্গ করে, কেউ যদি কোনো কিছু অপরাধ করে, তাহলে তাকে শাস্তি দিতে হয়। ঠিক আছে, সেটা হলো আইন। আইন হলো ফার্সি শব্দ। আইনের শাসনের অর্থ হলো আইনের চোখে সবাই সমান, ধনী গরিব কোনো বৈষম্য নেই।
সবাই হলো আইনের চোখে সমান। আইনের সুপ্রাচীন প্রাচীনতম উৎস হলো প্রথা। ঠিক আছে। পৃথিবীর প্রথম লিখিত আইন হলো হাম্মুরাবি কোড, ব্যাবিলনে। আপনারা আন্তর্জাতিকের মধ্যে মনে হয় পড়ছেন। ঠিক আছে। হাম্মুরাবি কোড মনে হয় আমরা আন্তর্জাতিকের মধ্যে পড়ছেন, পৃথিবীর প্রথম লিখিত আইন ওইটা। লিখিত সংবিধান আছে প্রথম কোথায়? লেকচারে ছিল। হ্যাঁ, প্রথম লেকচারে ছিল, ওই হ্যাঁ, আন্তর্জাতিকের হ্যাঁ, প্রথম প্রথম লেকচারে এটা ছিল। লেকচারে ওই যে এই সভ্যতার মধ্যে ছিল। সভ্যতা, হ্যাঁ সভ্যতা। হ্যাঁ, জি। লিখিত সংবিধান হলো বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্রের সংবিধানগুলো লিখিত সংবিধান। আর দুষ্পরিবর্তনীয় সংবিধান মানে হলো সহজে পরিবর্তন করা যায় না। পরিবর্তন করা যায় না এমন না, পরিবর্তন করা সম্ভব, কিন্তু সহজে পরিবর্তন করা যায় না। সহজে শব্দটা যখন থাকবে তখন সেটা দুষ্পরিবর্তনীয়। আমি চাইলাম পরিবর্তন করে ফেললাম, ব্যাপারটা এরকম না। কিন্তু পরিবর্তন করা যাবে, সেক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেই নিয়ম ফলো করতে হয়। সেক্ষেত্রে পরিবর্তন করা যায়, কিন্তু অসম্ভব কিছুই না, সবই সম্ভব। কারণ সংবিধান তো মানুষেরই হাতে, মানুষেরই বানানো। ওটা তো আর ধরেন যে সৃষ্টিকর্তা থেকে আসে নাই। এটা তো কোনো ধরেন যে বাইবেল কোরআন শরীফ না। বাংলাদেশ যুক্তরাষ্ট্র, ঠিক আছে। দুষ্পরিবর্তনীয় সংবিধান হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্র। অলিখিত সংবিধান, অলিখিত সংবিধান মানে হলো যেগুলো সাধারণত লিখিত আকারে থাকে না। ঠিক আছে, যেগুলো ধরেন যে প্রচলিত নিয়মের মাধ্যমে যেগুলো পরিচালিত হয় এবং যেগুলো চেঞ্জ হইতে পারে। সেই সব দেশ আছে যেমন স্পেন, যুক্তরাজ্য, ইসরায়েল, সৌদি আরব, নিউজিল্যান্ড, এইসব দেশের সংবিধান অলিখিত সংবিধান। ঠিক আছে। সংবিধান আইনের প্রধান রক্ষা কবচ হলো আইন, অধিকার রক্ষা কবচ হলো আইন, স্বাধীনতার রক্ষা কবচ অভিভাবক হলো আইন। সভ্য সমাজের মানদণ্ড হলো আইনের শাসন। আইনের চোখে সকলের সমান বলা আছে বাংলাদেশ সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সংবিধান। আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সর্বজনীনতা। ঠিক আছে। আইনের উৎস হলো ইম্পর্টেন্ট এখানে। জন অস্টিনের মধ্যে আইনের উৎস একটাই, সেটা হলো সার্বভৌমের আদেশ। ঠিক আছে। আর হল্যান্ডের মধ্যে আইনের উৎস হলো 6টা। কি কি উৎসে পড়ে নিন, বইতে আছে, এগুলো বই থেকে পড়ে নিন। আইনে বিভিন্ন মত, দার্শনিকের মতবাদ আছে। ঠিক আছে। যেমন স্বাধীনতা ও আইনের বিরোধ নেই, আর্নেস্ট বার্গার বলছে। যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকে না, বলছে কি, জন লক বলছে। ঠিক আছে, এরকম আইনের কিছু সংজ্ঞা আছে। মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্রই তাকে শৃঙ্খলিত অবস্থা দেখতে পাওয়া যায়। ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়্যার হি ইজ ইন চেইন। কে বলছে? যে যাক রুশো বলছে। ঠিক আছে। আচ্ছা, এছাড়া আরো কিছু সংজ্ঞা আছে, যেমন আইন হলো আবেগহীন বা আবেগ বিবর্জিত যুক্তি, এরিস্টটল বলছে। সমাজে যুক্তি সিদ্ধ হচ্ছে ওই ব্যক্তি হলো আইন, এরিস্টটল বলছে। আইনের চোখে সকলেই সমান, ডাইসি বলছে। ঠিক আছে। আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ, জন অস্টিন। ঠিক আছে, এরকম অনেক সংজ্ঞা আছে, এগুলো পড়ে নিয়েন। গণতন্ত্র, গণতন্ত্র মানে হলো জনগণের শাসন। ঠিক আছে। গণতন্ত্র মূলত কি? জনগণের শাসন। জনগণ, জনগণের দ্বারা এবং জনগণ সমর্থিত। ঠিক আছে, কোনো নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে যখন দেশ সিস্টেম, শাসন ব্যবস্থা পরিচালিত হয়, তখন সেটাকে বলি আমরা কি? গণতন্ত্র। ঠিক আছে। গণতন্ত্রের সূতিকাগার হলো প্রাচীন গ্রিসে। গ্রিসে হলো এখানে সূচনা হয়েছিল। ওখানে হলো উৎস। প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত যুক্তরাজ্যে। এই যে মানে গ্রিসে যে গণতন্ত্র চালু হয়েছিল, সেই গণতন্ত্র বর্তমানে যুক্তরাজ্যে প্রচলিত আছে। ঠিক আছে। সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হলো ভারত। ভারত হলো সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ। আধুনিক গণতন্ত্রের জনক হলো জন লক। গণতন্ত্রের ভিত্তি আইনের শাসন। গণতন্ত্রের প্রাণ হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। জনগণ, গণতন্ত্র হবে প্রজাতন্ত্র। সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে আছে? 11 নম্বর অনুচ্ছেদে আছে। গণতন্ত্রের সবচেয়ে সুন্দর সংজ্ঞা কি দিছে দেখেন, গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধি দ্বারা প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। সেটা হলো গণতন্ত্র। সেটা বলছে কে? আব্রাহাম লিঙ্কন বলছে। সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র, এটা বলছে হ্যারল্ড লাস্কি। যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী, সেটাই হলো গণতন্ত্র। এটা কে বলছে? অধ্যাপক গেটেন। এগুলো সংজ্ঞা আপনারা বিভিন্ন বই থেকে পড়ে নিন, এগুলো আমি বলতেছি না আর। একজন সুনাগরিকের কমপক্ষে 3টি গুণ থাকা দরকার। ঠিক আছে। সেই 3টি গুণ কি? বুদ্ধি, বিবেক, আত্মসংযম। এই ব্রাইস ব্রাইস সুনাগরিকের 3টি গুণের কথা বলছেন, সেই 3টি গুণই এটা: বুদ্ধি, বিবেক, আত্মসংযম। ঠিক আছে। হোয়াইট আবার বলছে সুনাগরিকের গুণ 3টি, তার আলাদা: জ্ঞান, প্রজ্ঞা এবং নিষ্ঠা। ঠিক আছে। প্লেটোর মধ্যে সদ্গুণ 4টি: প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ, ন্যায়পরায়ণতা। ঠিক আছে। এবারে রাষ্ট্র। রাষ্ট্র হলো সাধারণত, আমরা বলি যে সাধারণত কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যখন কোনো আহ সংগঠন যখন প্রতিষ্ঠিত হয়, সেটাকে বলি আমরা রাষ্ট্র। রাষ্ট্র কিন্তু একটা সংগঠন আসলে, যেটা আমরা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত করি। ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের জনক হলো এরিস্টটল। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হলো ম্যাকিয়াভেলি। রাষ্ট্রীয় উপাদান 4টা: নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, জনসংখ্যা থাকা লাগবে, সরকার থাকা লাগবে, সার্বভৌমত্ব থাকা লাগবে। ঠিক আছে। আধুনিক নগর রাষ্ট্র উদাহরণ হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর হলো আধুনিক নগর রাষ্ট্র। ঠিক আছে। আধুনিক নগর রাষ্ট্র উদাহরণ হলো সিঙ্গাপুর। সকল অধিকারের উৎস হলো রাষ্ট্র। এর কিছু সংজ্ঞা আছে, এগুলো আপনি পড়ে নিন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ 4টি: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, গণমাধ্যম বা সংবাদ মাধ্যম।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কি? গণমাধ্যম বা সংবাদ মাধ্যম? 37 স্তম্ভ আসছিল। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম বা সংবাদ মাধ্যম, আর পঞ্চম স্তম্ভ হলো সুশীল সমাজ, সিভিল সোসাইটিকে বলা হয়ে থাকে। ঠিক আছে। এরপর হলো অধিকার, স্বাধীনতা এবং সাম্য। ঠিক আছে, এগুলো তো আপনারা বুঝেন, এগুলো আমি ডিটেলস বলতেছি না। এগুলো হলো আপনারা বই থেকে পড়ে নিন, এগুলো তো খুব একটা প্রশ্ন আসে না। যেখান থেকে এখানে প্রশ্ন আসে মেইন যেটা, সেটা হলো এই যে বিভিন্ন অধিকার। ঠিক আছে, এটা আসে কোনটা সামাজিক অধিকার, কোনটা রাজনৈতিক অধিকার, কোনটা অর্থনৈতিক অধিকার, ঠিক আছে, কোনটা নৈতিক অধিকার। ঠিক আছে, এই অধিকার প্রকার ভেদগুলো পড়বেন। যেমন যদি বলা হয় যে চাকরি লাভের অধিকার, চাকরি লাভের অধিকার কি ধরনের অধিকার? ঠিক আছে, চাকরি লাভের অধিকার আসলে রাজনৈতিক অধিকার। এই যে সরকারি চাকরি লাভের অধিকার হলো রাজনৈতিক অধিকার। আবার কর্মের অধিকার কিন্তু হলো অর্থনৈতিক অধিকার। ঠিক আছে, এটা কিন্তু পেঁচ লাগানো যাবে না। কর্ম হলো অর্থনৈতিক, সরকারি চাকরি হলো রাজনৈতিক অধিকার। তো এগুলো কোনটা কোন অধিকার আপনারা এটা ভালো করে পড়বেন। আর্নেস্ট বার্গারের মধ্যে অধিকার কত প্রকার? তিনটা: স্বাধীনতা, সাম্য আর সহযোগিতা। ঠিক আছে, এগুলো পড়বেন, বিভিন্ন বইতে এগুলো আছে। তারপর হলো স্বাধীনতা, স্বাধীনতার ভিত্তি কি? ঠিক আছে, স্বাধীনতার মূল শর্ত ভিত্তি কি? তারপর হলো স্বাধীনতার বিভিন্ন সংজ্ঞা আছে। নিজের দেহ, নিজের ওপর, নিজের দেহ মনের যে যে নিজের উপর, নিজের দেহ ও মনের ওপর ব্যক্তি সার্বভৌম, এটা বলছে কি স্টুয়ার্ট মিল। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, এটা কে বলছে? জন লক। যেখানে আইনই নাই সেখানে আবার স্বাধীনতা কি থাকবে? এটা বলছে হলো জন লক। ঠিক আছে, এরকম কিছু সংজ্ঞা আছে, আপনারা এগুলো বই থেকে পড়বেন। আচ্ছা, তারপরে হলো সাম্য। সাম্য মানে সব মানুষেরই সমান অধিকার, কোনো ভেদাভেদ নেই, ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, মানুষে মানুষের সমান, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। সাম্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক সমাজে, যেহেতু গণতান্ত্রিক সমাজে কোনো বৈষম্য করা হয় না। ঠিক আছে, জনগণের দ্বারাই, জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই প্রতিষ্ঠিত, এর মাধ্যমেই হলো আপনার রাষ্ট্র পরিচালিত হয়। ঠিক আছে। আহ, সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে সেই সমাজে হলো সাম্য প্রতিষ্ঠিত হয়। সমাজে সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে হলো সুশাসন। তারা দেখেন এগুলো একটার সাথে আর একটা রিলেটেড। সমাজে আমি সাম্য প্রতিষ্ঠা করব, সবার সমান অধিকার, ন্যায্য অধিকার, কোনো বৈষম্য থাকবে না, ধনী গরিব সবাই সমান থাকবে, এটা প্রতিষ্ঠা করবো, কিন্তু আমার তাহলে সুশাসন লাগবে, সুশাসন ছাড়া হবে না। ঠিক আছে। আচ্ছা, রুশো, লাস্কি এবং বার্কার রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন স্বাধীনতা এবং সাম্য পরস্পরের পরিপূরক। ঠিক আছে, 30 এগুলো যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট। যেমন সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতার বিধান আছে সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে। আচ্ছা, সাম্যের কিছু প্রকার ভেদ আছে: রাজনৈতিক সাম্য, সামাজিক সাম্য, অর্থনৈতিক সাম্য, আইনগত সাম্য। এগুলো একটু দেখতে পাই, পরীক্ষায় আসে না। ঠিক আছে। আচ্ছা, এখন এটা বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন তত্ত্বের প্রবক্তা, এখান থেকে প্রশ্ন আসেই ধরতে গেলে। ইমানুয়েল কান্টের নীতিবিদ্যা, মানে আপনি বিসিএস পরীক্ষা দিতে যাবেন, পিএইচডি পরীক্ষা দিতে যাবেন, ইমানুয়েল কান্টের 3টে নীতিবিদ্যা পড়ে যাবেন না, তার মানে কি? সুইসাইডালি, মানে আপনি নিজেকে নিজে আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। ইমানুয়েল কান্টের নীতিবিদ্যা, এটা কোটি % গ্যারান্টি যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা না পড়ে কখনো যাওয়া যাবে না। ইমানুয়েল কান্ট হলো একজন জার্মান নীতিবিজ্ঞানী। ঠিক আছে, তার নীতিবিদ্যার মূল কথা হলো তিনটা। কি কি? সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, শর্তহীন আদেশ। দেখেন প্রত্যেকটা নীতি, তার নীতিবিদের মূল কথা, প্রত্যেকটা কথাই কোনো না কোনো বিশেষ আসছে। সৎ ইচ্ছা আসে 44তমতে, কর্তব্যের জন্য কর্তব্য আসছে 43তমতে, শর্তহীন আদেশ আসছে 45তমতে। ঠিক আছে। কর্তব্যমুখী নৈতিকতার প্রবর্তক কে? ইমানুয়েল কান্ট। সততার জন্য সদিচ্ছা বলছেন কে? ইমানুয়েল কান্ট। সো ইমানুয়েল কান্টের নীতিবিদ্যা আপনাকে মাস্ট পড়তে হবে। ঠিক আছে, তার নীতিবিদ্যাগুলো কি ঠাড়া এগুলো সব মুখস্থ করে ফেলবেন: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, শর্তহীন আদেশ। ঠিক আছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবক্তা হলো মন্টেস্ক্যু। ঠিক আছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে হলো প্রত্যেক বিভাগকে পৃথক করে দেওয়া। ঠিক আছে, যেটা আমরা একটু আগে বলে আসছিলাম, বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণের প্রয়োগ কি? প্রত্যেক বিভাগকে পৃথক করে ক্ষমতা দেওয়া। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হলো সরকার সমগ্র কাজকে 3 ভাগে ভাগ করবে। ঠিক আছে, একটা আইন, শাসন, বিচার বিভাগে ভাগ করা, এবং এই 3টা স্বতন্ত্র বিভাগের সহায়তা নিয়ে তা পরিচালনা করা। ঠিক আছে, প্রত্যেক বিভাগকে আলাদা আলাদা ক্ষমতা দেওয়া, এক জায়গা থেকে ক্ষমতাকে পরিচালনা করা নয়। যেমন ধরেন বাংলাদেশে 8টা বিভাগ আছে, 8টা বিভাগকে আলাদা আলাদা ভাবে ক্ষমতা ভাগ করে দেওয়া। ঠিক আছে, যেমন যেটাকে বলি আমরা হলো আপনার এটা কি বলে, রাজ্য শাসিত যেটাকে বলা হয়। ঠিক আছে, যেমন ভারতে হলো আপনার 28টা রাজ্য আছে। 28টা রাজ্যে কিন্তু প্রত্যেকটা ইয়েতে একটা করে মুখ্যমন্ত্রী আছে। ঠিক আছে, তো প্রত্যেকটা ইয়ে তারা ভাগ করে দিছে। কিন্তু বাংলাদেশ করতেছে কি, যে কোনো একটা জায়গা থেকে, একটা কেন্দ্র থেকে সবকিছু পরিচালনা করে, এটা একটা সমস্যা। সেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলো মন্টেস্ক্যু। পরীক্ষা আসবে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে, মন্টেস্ক্যু। উপযোগবাদ, ঠিক আছে, উপযোগবাদের প্রবক্তা হলো জার্মান দার্শনিক, যুক্তরাজ্যের দার্শনিক হলো জেরেম বেনথাম। উপযোগবাদের প্রবক্তা হলো, ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, উপযোগবাদের প্রবক্তা, ঠিক আছে, প্রবক্তা হলো যুক্তরাজ্যের দার্শনিক জেরেম বেনথাম। আর উপযোগবাদের প্রস্তাবক হলো ডেভিড হিউম।
ঠিক আছে, প্রস্তাবক আর প্রবক্তার মধ্যে পার্থক্যটা আমি একটু বলি। প্রস্তাবক মানে হলো যে এটা প্রস্তাব করছে, যে উপযোগবাদ এরকম হইতে পারে, এটা নিয়ে কাজ করা যেতে পারে, এটা এই বিষয়। এটা হলো প্রস্তাবক, মানে কোনো কিছু একটা প্রস্তাব করা, সেটা হলো ডেভিড হিউম। আর প্রবক্তা হলো সে যখন সেটা সংজ্ঞা প্রদান সহ সে যখন সেটা পাবলিকলি যখন সেটা সেটা যখন প্রকাশ করে, তখন সেটাকে বলি আমরা প্রবক্তা। সেটা হলো জেরেম বেন্থাম। ঠিক আছে, জেরেম বেন্থাম হলো প্রবক্তা, প্রস্তাবক হলো ডেভিড হিউম। এটা কিন্তু ভুল করা যাবে না। সংজ্ঞা প্রদান করতে হলো জেরেম বেন্থাম এবং স্টুয়ার্ট মিল। উপযোগবাদ আসলে জিনিসটা কি? উপযোগবাদ হলো সর্বোচ্চ পরিমাণ সুখ। ঠিক আছে, সর্বোচ্চ পরিমাণ সুখ বা সার্বজনীন সুখ, এইটাই হলো উপযোগবাদ। ঠিক আছে, যা কিছু আনন্দদায়ক তাই ভালো। উপযোগবাদ হলো সর্বোচ্চ পরিমাণ সুখের মানদণ্ড। এটা হলো 43তমতে আসছে। উপযোগবাদের মূল বক্তব্য হলো দ্য গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ দ্য পিপল। ঠিক আছে, তত্ত্বটা এরকম। দেখেন, কি করতে হবে তা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের প্রশ্ন করা উচিত যে কি ধরনের আচরণ ক্ষতিগ্রস্ত সকল মানুষ সবচেয়ে বেশি আনন্দ দিতে পারে। এদিক থেকে বিবেচনা করলে নৈতিকতা হলো কোনটি সবচেয়ে ভালো পরিচালনা এবং কার্যক্রম যেন সবচেয়ে বেশি মানুষের কল্যাণ বয়ে আনে, অর্থাৎ কোন নৈতিকতাটা ভালো, কিভাবে কাজ করলে মানুষের মানুষের মধ্যে ভালো হয়, মানুষ সর্বোচ্চ পরিমাণ সুখ পাবে। এই জিনিসগুলো যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চিন্তা করা, এটাই হলো উপযোগবাদ। ঠিক আছে, সর্বোচ্চ পরিমাণ সুখ, গ্রেটেস্ট হ্যাপিনেস প্রিন্সিপাল। ঠিক আছে, এই নীতি প্রবক্তা হলো জেরেম বেন্থাম। ঠিক আছে, এটা হলো ব্রিটিশ দার্শনিক। এই নীতি হলো কোনো কিছু বা কোনো কাজকে উদ্দেশ্য নয়, বরং ফলাফল দ্বারা মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, আমার মেইন কোনো কিছু, আমার উদ্দেশ্য হলো কোনো কাজ না, আমার উদ্দেশ্য হলো ফলাফল। ঠিক আছে, কোনো কিছুকে আমি কাজ দিয়ে মূল্যায়ন করবো না, কাজ আমার যেমনই হোক, ভালো খারাপ, যেটা আমার ফলাফল কি আসতেছে সেটা হলো ফ্যাক্ট। বুঝছেন? আর ফলাফল কি আসতেছে ওইটা হলো ফ্যাক্ট। আচ্ছা, তারপর হলো নিহিলসম। নিহিলসম মানে হলো শূন্যবাদ, মানে সবকিছু মিথ্যা। ঠিক আছে, সবকিছু শূন্য, শূন্য থেকে সবকিছু সৃষ্টি। পৃথিবী সৃষ্টি হয়েছে শূন্য থেকে, সবকিছু সৃষ্টি হয়েছে শূন্য থেকে, সবকিছু মিথ্যা, নাথিং। নিলসন মানে হলো কিছুই না, নাথিং। ঠিক আছে, এর ধারণাটি হলো জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটসের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করছে। গোল্ডেন মিন, গোল্ডেন মিন হলো সুবর্ণ মধ্যক। ঠিক আছে, সুবর্ণ মধ্যক একটি দার্শনিক মতবাদ, গ্রিক দার্শনিক এরিস্টটল এই ধারণার প্রবর্তক। ঠিক আছে, দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে বলা হয় হলো সুবর্ণ মধ্যক বা গোল্ডেন মিন। দুটি চরমপন্থা, এই চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে বলা হলো সুবর্ণ মধ্যক। যেমন একদিকে সুখ, অন্যদিকে দুঃখ, এর মধ্যবর্তী যে অবস্থা থাকবে সেটাই হলো আমার গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক। ঠিক আছে, প্রবক্তা হলো ঈশ্বর। আত্মসুখবাদ, আত্মসুখবাদে হলো আহ সাধারণত আমরা আমাদের নিজের যে সুখটা আছে, এই সুখই হলো আত্মসুখবাদ। ঠিক আছে, এই সুখের প্রবর্তককে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, সবাইকে এক অর্থে সুখবাদী বলা যায়। ঠিক আছে, আত্মসুখবাদের প্রতিষ্ঠাতা হলো এইচটি পাস। প্রবর্তক হলো গ্রিক দার্শনিক এপিকিউরাস। আধুনিক যুগের সমর্থক হলো হবস এবং ম্যান্ডেভিলে। ঠিক আছে, এছাড়া আরো কিছু প্রবর্তক আছে, আরো কিছু ইয়ে আছে, প্রবক্তা আছে, যেমন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী প্রবক্তাকে, অর্থনীতিবিদদের প্রবর্তককে, ঠিক আছে, ঐশ্বরিক মতবাদের প্রবক্তাকে, আত্মগত ভাববাদের প্রবক্তা। এগুলো আপনারা বই থেকে বই নিন, এগুলো বেসিক ভিউতে আছে, এখান থেকে আপনারা একটা একটা করে পড়বেন। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট পড়তে হবে, এটা কিন্তু না পড়ে যাবে না, বিশেষ করে ইমানুয়েল কান্ট না পড়ে তো হয় যাবে না, পরীক্ষার হলো আসবে ওখান থেকে প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন সংস্কৃতি, শেষের দিকে চলে এসেছে আমরা, আর আছে মনে হয় 8 মিনিট, শেষ করে দেবো। সংস্কৃতি, ঠিক আছে, সংস্কৃতি হলো সাধারণত মানুষের যে প্রয়োজনীয় প্রত্যেক দিনের যে চাহিদা আছে এগুলো মেটানোর জন্য যে রীতিনীতি আছে, বিশ্বের সাথে প্রথা আছে, ঠিক আছে, সবকিছুর যে সম্মিলিত রূপ, সেটাই হলো সংস্কৃতি। ঠিক আছে, এই সংস্কৃতি আমরা আমাদের নিজেরা লালন করি, অন্য দেশ থেকে আমরা সংস্কৃতি গ্রহণ করি। ঠিক আছে, আমাদের দেশে ভারতের সংস্কৃতি আছে, ইউরোপের সংস্কৃতি আছে, আমরা সেগুলোকে ফলো করি। ঠিক আছে, সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো কি? সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। সংস্কৃতি বস্তুগত, ভাবগত, দুই ধরনেরই হয়। যা কিছু দৃশ্যমান তার সমষ্টি হলো বস্তুগত। রীতিনীতি, ধ্যান ধারণা, সাহিত্য, দর্শন, এগুলো হলো অবস্তুগত সংস্কৃতি, মানে এগুলো দেখা যায় না। মানুষের সামগ্রিক জীবনাচরণের পরিশীলিত ও মার্জিত রূপই হলো সংস্কৃতি। আচ্ছা, একটি জাতির যে প্রাণ শক্তি আছে, এই প্রাণ শক্তি হলো কি? সংস্কৃতি। ঠিক আছে, বিশ্বায়নের চালিকা শক্তি হলো সংস্কৃতি। বিশ্বায়ন যে চলতেছে, এই চলার যে শক্তি আছে, চালিকা শক্তি আছে, এটা হলো সংস্কৃতি। ঠিক আছে, আমাদের জীবনধারাই হচ্ছে সংস্কৃতি। ম্যাকাইভার এবং পেজের মতে আওয়ার কালচার ইজ হোয়াট উই আর। ঠিক আছে, হট, আর আওয়ার কালচার ইজ হট। আর সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এই কথা বলছে। আচ্ছা, সমাজবিজ্ঞানী হলো সমাজস্থ মানুষের সমগ্র জীবন প্রণালী, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা কে বলছে? এটা বলছে হলো ইবি টেইলর। সংস্কৃতি হলো সমাজস্থ মানুষের সমগ্র জীবন প্রণালী, এটা বলছে হলো ইবি টেইলর। ঠিক আছে, আর্থিক বিষয়ে সংস্কৃতির প্রশ্ন আসছিল, সেটা হলো নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? সংস্কৃতির উপাদান হলো ভাষা, প্রতীক, বিশ্বাস, ঠিক আছে, ধারণা, রীতিনীতি, প্রথা, লোকাচার, লোকরীতি, শিল্প সাহিত্য, মূল্যবোধ। ঠিক আছে, এগুলো হলো সংস্কৃতির উপাদান। আচ্ছা, সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আছে যেগুলো পরীক্ষাটা আসে।
ঠিক আছে, আপনারা পড়ে নিয়েন, বইতে বিভিন্ন বইতে এগুলো আছে। আর সংবিধান তো আপনারা পড়বেনই। ঠিক আছে। তারপরে হলো ই গভর্নেন্স। ই গভর্নেন্স হলো ইলেকট্রনিক গভর্নেন্স। ঠিক আছে। এর একমাত্র লক্ষ্য হলো সুশাসন প্রতিষ্ঠা করা, তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদান করা। ঠিক আছে, এটা হলো এক ধরনের ডিজিটালাইজেশন। ঠিক আছে, ইলেকট্রনিক গভর্নেন্স। ঠিক আছে, এটা আসলে সরাসরি ফিজিক্যালি কোনো কিছু না। ঠিক আছে, ই গভর্নেন্স এর আক্ষরিক অর্থ হলো প্রযুক্তি চালিত সরকার বা ডিজিটাল সরকার। ঠিক আছে, সরকার চালিত হবে কার মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে। সেই সবকিছুতেই প্রযুক্তির প্রভাব থাকবে। ঠিক আছে, সেটা হলো ই গভর্নেন্সের সাথে সুশাসনের সম্পর্ক আপনাদেরকে পড়তে হবে, করে ফেলবেন এটা। যে এর লক্ষ্য কি, একমাত্র লক্ষ্য হলো সুশাসন প্রতিষ্ঠা করা। ঠিক আছে, সুশাসন বাস্তবায়নের অন্যতম হাতিয়ার হলো ই গভর্নেন্স। ই গভর্নেন্সের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক গভর্নেন্স। 1990 সালের দিকে প্রথম ব্যবহার শুরু করা হয়েছে। ঠিক আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট ব্যবহার করে রাষ্ট্রীয় সেবা উন্নয়নের পদ্ধতি হলো ই গভর্নেন্স। এটা কে বলছে? থমাস এফ গর্ডন। আচ্ছা, বাংলাদেশে কবে চালু করা হয়েছে ই গভর্নেন্সের কার্যক্রম? বাংলাদেশে হিসেবে চালু করা হয়েছে জরুরি সেবা প্রদান হলো কেন্দ্র হলো 999 চালু করা হয়েছে জরুরি সেবার জন্য, 999। ঠিক আছে। অ্যাক্সেস টু ইনফরমেশন A2I, এটা আসলে আগে ছিল অ্যাক্সেস টু ইনফরমেশন, বর্তমানে হলো অ্যাসপায়ার টু ইনোভেট। ঠিক আছে, ই পুলিশিং চালু করা হয়েছে, ই পাসপোর্ট চালু করা হয়েছে। ঠিক আছে, এখন আমাদের পাসপোর্ট তৈরি করতে গেলে আমাদের সরাসরি অফিসে যাইতে হয় না, আমরা অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারি। ঠিক আছে, করোনাকালীন টিকা নিবন্ধনের জন্য আমরা সুরক্ষা অ্যাপ ছিল, ওটার মাধ্যমে আমরা করোনা টিকা দিছি, ইয়ে থেকে আমরা সংগ্রহ করে সেটা নিয়ে আমরা টিকা টিকা দিয়ে আসছি। ঠিক আছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সুশাসন জবাবদিহি নিশ্চিত করা, প্রশাসনকে গতিশীল করা, তথ্য প্রবাহের অবাধ স্বাধীনতা প্রতিষ্ঠা করা, গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করা। ঠিক আছে। আচ্ছা, ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করছে কে? ম্যাকিয়াভেলি। আচ্ছা, এগুলো বিভিন্ন বিষয় আছে, যেমন অন্যান্যর মধ্যে দেওয়া আছে, এগুলো হলো আপনার আলাদা টার্ম, এগুলো হলো কোনো অধ্যায়ের মধ্যে পড়ে না। ঠিক আছে, এগুলো আলাদা করে দেওয়া আছে। মতবিরোধ ও সংঘাত হচ্ছে রাষ্ট্র রাজনীতির মনোবস্তু, যেটা বলছে অধ্যাপক মিলার। এগুলো আপনি পড়তে পারেন, না পড়তে পারেন, খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথমটা ইম্পর্টেন্ট, ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি পৃথক করছে কে? ম্যাকিয়াভেলি। থ্রি স্টার গুলো হলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, বিভিন্ন শব্দের উৎপত্তি এটা অবশ্যই পড়তে হবে, না পড়ে পরীক্ষা হলে দেওয়া যাবে না। ঠিক আছে, কোন শব্দ কোন জায়গা থেকে আসছে? ল্যাটিন ভাষা থেকে আগত শব্দগুলো কোনগুলো দেখেন। ন্যাশন শব্দ আসছে ল্যাটিন শব্দ থেকে, লিবারিজম আসছে, লিবার্টি আসছে, সিভিটাস আসছে, নিহিলসম আসছে, করাপশন, স্টেট বা কান্ট্রি, ভ্যালুস আসছে, কালচার আসছে। কোন কোন শব্দ কোন ভাষা থেকে আসছে এটা পড়তে হবে। এই শব্দগুলো আসছে ল্যাটিন ভাষা থেকে। আর গ্রিক ভাষা থেকে আসছে কি? এনার্জি আসছে, ফিলোসফি আসছে, গভর্নেন্স আসছে। গভর্নেন্স অলরেডি 43তম আসছিল। গুড গভর্নেন্স আসছে। ঠিক আছে, ডেমোক্রেসি আসছে। তাহলে কোন শব্দগুলো কোন ভাষা থেকে আসছে এটা কিন্তু পড়ে ফেলতে হবে। ঠিক আছে, বই থেকে পড়বেন। আর যেহেতু আমার একটা নিজস্ব নোট ছিল, আমি এই জন্য আলাদা করে কোনো, বইতে তো এভাবে থাকে না, বইতে ধরেন আপনার অন্যভাবে থাকবে, এলোমেলো থাকে। আমি যেহেতু আমি নোট করছিলাম একটু সাজায়, যার কারণে সবগুলোকে আমি এক জায়গাতে নিয়ে এসেছিলাম, এবং সেটাকে আমি পরবর্তীতে বই আকারে রূপ দিছি। এখন এটা বাজারে আসার মতো অবস্থাতে নাই। আরো কিছু কাজ আছে, পরবর্তীতে আমার বাজারে আনবো আর কি। আচ্ছা, এরপরে আসে বিভিন্ন জনপ্রিয় গ্রন্থের লেখক। ঠিক আছে, কোন বইয়ের কি লেখক? ঠিক আছে, বার্ট্রান্ড রাসেল কোন কোন বই লিখছে? ঠিক আছে, এগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। কার্ল মার্কস কোন কোন বই লিখছে? জন জন স্টুয়ার্ট মিল কোন বই লিখছে? এগুলো পড়বেন। জেরেমি বেনথাম কোন বই লিখছে? পড়বেন। ইমানুয়েল কান্ট কি কি বই লিখছে? ঠিক আছে, পড়বেন। পিটার সিং এর একটা বই 46তম আসছিল, এনিম্যাল লিবারেশন। ঠিক আছে, ওর আরো বই আছে, প্র্যাকটিক্যাল ইথিক্স, ইথিক্স ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। ঠিক আছে। আহ, তো কে কোন বই লিখছে, ঠিক আছে, এগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, নিচে কোনটি বার্ট্রান্ড রাসেলের লেখা? ঠিক আছে, বা বইয়ের নাম দিয়ে বলবে যে এটা কার লেখা, অনলি বা টিকে লেখছে। ঠিক আছে, এই জন্য বইয়ের নামগুলো পড়ে ফেলতে হবে। ঠিক আছে, বিভিন্ন জনপ্রিয় গ্রন্থ আছে, সেগুলো সব লেখক পড়ে ফেলবেন, অনেকটা সাহিত্যের মতো এগুলো। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি আমাদের হলো নৈতিকতা সুশাসন মূল্যবোধের পুরো চ্যাপ্টার। ঠিক আছে, আপনারা বেসিক ভিউ সহ অন্যান্য বই থাকলে সেখান থেকে পড়বেন। ঠিক আছে, এটা আসলে একবার পড়ে একটু মনে রাখাটা, প্রথমত আপনারা বিগত সালের প্রশ্নগুলো সলভ করবেন, তাহলে আপনার অনেকটা পড়া আগে যাবে। বিগত সালের প্রশ্ন পড়লে আপনার 40%-এর মতো পড়া হয়ে যাবে। ঠিক আছে, আপনি বিসিএস 10টার মধ্যে 3-4টা প্রশ্ন কমন পাবেন। অনেক সময় 2টা কমন পড়ে, 3টা আসে। ঠিক আছে, কিন্তু কমন পাবেন। ভাই 35 থেকে 46 পর্যন্ত সলভ করলে হবে? 35 থেকে 46 না এর হ্যাঁ, পিছও যাইতে 35 হবে? থেকে 46তম পর্যন্তই আছে, তার আগে নৈতিকতা বিশ্লেষণ পরীক্ষায় বিশেষ সিলেবাস ছিল না। 35 থেকে 46তম পর্যন্তই আছে, 35তম থেকে শুরু হয়েছে, তার আগে ছিল না এগুলা। ভাই ঠিক একটা আছে। অন্য অন্য বিষয়ের প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, করেন, তাড়াতাড়ি করেন, সময় আছে 2 মিনিট। সংবিধান নিয়ে, সংবিধান এখন কিভাবে পড়বো? সংবিধানে তো যে পরিবর্তন আসতেছে, এটা কি আগে যেভাবে ছিল ওইভাবেই পড়বো, না নতুন করে? এই আর কি। এখন যেহেতু পরিবর্তন আসার প্রস্তাব কিছু করা হয়েছে, যে 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 অনুচ্ছেদ, যে যে বিষয়গুলো প্রস্তাব করা হয়েছে,
সেই সেই অনুচ্ছেদগুলো আপনি পড়েন না, ওগুলো বাদে পড়েন। ঠিক আছে, যেমন সরকার ব্যবস্থা নিয়ে কিছু অনুচ্ছেদের কথা বলা হয়েছে, নির্বাচন নিয়ে কিছু বলা হয়েছে। তো যে যে বিষয়গুলো আপনি দেখেন যে কোন 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 বিষয় নিয়ে কথা বলছে, যেগুলো সংস্কার চাচ্ছে, সেগুলো সংবিধানের কোন কোন অনুচ্ছেদের সাথে মিলে যায়, সেগুলো বাদ দিয়ে বাকিগুলো পড়েন। অসুবিধা নাই তো? অসুবিধা আছে? আর মৌলিক যেমন প্রথম তিনটে চ্যাপ্টার তো আপনাকে মাস্ট পড়তেই হবে। ঠিক আছে, এগুলোর মধ্যে কিছু সংস্কার আসবে। যখন সংস্কার আসবে তখন সেগুলো আপনি চেঞ্জ করে পড়বেন। ঠিক আছে, সব তো চেঞ্জ হচ্ছে না। 153 অনুচ্ছেদ চেঞ্জ হবে না। হয়তো ধরেন আপনার 10টা 15টা অনুচ্ছেদ চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো ওইগুলো মার্ক করে ওইগুলো বাদ দেখে পড়েন, অসুবিধা নাই তো? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এগুলো বই থেকে পড়েন। ঠিক আছে, এটার আর কোনো ক্লাস হবে না, আজকেই শেষ। একটাই ক্লাস। বোঝা গেছে? নৈতিকতা সুশাসন সহজ, কিন্তু কঠিন না। জি ভাই, বুঝছি। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে পড়াশোনা করেন আপনারা।